বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি। আজকের এই মঙ্গলবারের শোতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেন্টোস খাও বুদ্ধির বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও শো থেকে। আমি আসিফ এন্তাজ রবি এবং আমার সঙ্গে অবশ্যই রয়েছেন রাজীব হাসান। কিন্তু রাজীব হাসান তিনি আজকে পণ করেছেন তিনি কথা বলবেন না, কারণ রাজীবের বক্তব্য হচ্ছে যে শোতে রবি কথা বলে সেই শোতে রাজীবের কথা বলা শোভা পায় না, মানে এতটা নিচু চোখে দেখে। তো তারপরেও আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন, ঠিক আছে। রাজীব কথা বলবে না তো কি হয়েছে, রাজীবের হয়ে কথা বলবে আজকে তোমরা 58151926 এই নম্বরে ফোন দিয়ে, 58151926 এই নম্বরে। আর আমাদের সাথে রাজীব নেই তো কি হয়েছে, রাজীব নেই মানে কি ফিজিক্যালি আছে, বাট সে কথা বলবে। রাজীব বস আপনি কি কথা বলবেনই না? কথা বলবেই না আজকে। যাই হোক, মানে না হয় একটা শোতে আপনি একটু ধরা খাইছেন, তা বলে এটাকে পার্সোনালি নিয়ে আর কি হইল। রাজীব কথা বলবে কিন্তু যে তার সমস্ত ভাষা হবে হ হ হা হ এই টাইপের। তো আমাদের সাথে আজকে আরো রয়েছে বাংলাদেশের 1 নম্বর আরজে রেহান। ইয়েস। এবং মঙ্গলবারের মেন্টোস বাতি জ্বালাও শোটা হয় খুবই ঠান্ডা শীতল ম্যানথল মার্কার একটা শো, কারণ এই শোতে আমরা হইচই কম করি, এই শোতে আমরা গল্প বলি। আজকে তোমাদেরকে আমরা গল্প শোনাবো, তবে গল্প শোনার আগে তোমাদের কথা শুনতে চাই। তোমরা আমাদেরকে ফোন দিও 58151926 এই নম্বরে, তোমাদের কথা শুনবো এবং তোমরা চেষ্টা করো রাজীবের মান ভাঙাতে রাজীব যেন ফাইনালি আমাদের সাথে কথা বলে। তার আগে আমি রিহানকে বলি, রিহান, হ্যাঁ বস, মানে এটা বোধহয় বাংলাদেশের রেডিওর শোর ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই যে আমরা দুইজন মিলে শো করি, মেনলি আমি আর রাজীব, ঠিক আছে, সাথে তো আরো অনেকেই থাকে। এবং মানে ওই যেটা বলে যে ফর্মাল আর্ট, আচ্ছা এই দুইজন, ওকে ফাইন। কিন্তু এই শো করতে গিয়ে আমরা দুইভাবে এফেক্টেড হচ্ছি। একটা হচ্ছে এই শোতে যে কথা বলা হচ্ছে সেই কথা আমাদের ব্যক্তিগত জীবনে গিয়ে প্রভাব ফেলছে। যেমন হচ্ছে যে এই শোতে হয়তো আমি কথা বলছি রুমুকে নিয়ে, এই শোতে হয়তো আমি কথা বলছি ঐশীকে নিয়ে, এই শোতে হয়তো আমি কথা বলছি পলাকে নিয়ে, এই শোতে আমি হয়তো কথা বলছি আরেকজনকে নিয়ে, ঠিক আছে। এটা আমাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলছে। আবার এই রুমু ঐশী পলা এরা কিভাবে আসলো, এরা আবার হয়তো ব্যক্তিগত জীবনে আরেকটা মেয়ে আসছে, পলা নামে একটা মেয়ে আসছে, তার সাথে কথা বলতে গিয়ে দেখা যাচ্ছে এই শো জুড়ে আমরা শুধু পলার কথাই বলছি। মানে এই শোটা কিভাবে যেন আমাদের লাইফ স্টাইলের সাথে খুব মিলে গেছে, খুব একদম প্রতিদিনের সাথে, মানে আমরা যা যা করি ওইটার সাথে অনেক 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 বেশি মিশে গেছে। আমার এক বান্ধবী আমাকে বলছে যে তুমি খুব ভাগ্যবান যে তোমার সারা সপ্তাহে যা দুঃখ কষ্ট আছে সেটা তুমি একটা জায়গায় বলতে পারো, সেটা হচ্ছে এই মেন্টোস বাতি জ্বালাও শোতে এসে তুমি যা খুশি তাই বলো। কথাটা ভালো বলেছে, কথা ভালো বলেছে। আবার একই দিকে যে এটা আমাদের শ্রোতাদের মধ্যে আবার দুইটা দল আছে, আওয়ামী লীগ বিএনপির মতো, আবাহনী মোহামেডানের মতো, আর্জেন্টিনা ব্রাজিলের মতো। এটা হচ্ছে রাজীব দল আর এটা হচ্ছে রবি দল, এবং তীব্র একটা ফাইট হয়। আমরা ম্যাক্সিমাম সময় শোর আগে আমরা যেটা করি, আমরা একসাথে গলা ধরাধরি করে চা খাই এবং আমরা শপথ করি যে যাই হোক আজকে কেউ কাউকে পার্সোনালি অ্যাটাক করবো না। কিন্তু একটা পর্যায়ে গিয়ে অ্যাটাকটা পার্সোনালি হয়, অ্যাটাকটাই হয় এবং সেটা খুবই পার্সোনালি হয়, তারপরে আবার পার্সোনালি অ্যাটাক হয়, এবং তারপর এই রেশ। আগে রাজীবের সাথে এই শো শুরু করার আগে, রাজীব কেন এই শোতে আসলো, কারণ এই শো শুরু করার আগে রাজীবের সাথে আমাকে সপ্তাহে 7 দিন কথা হইতো, আড্ডা হইতো। ভাবলাম যে এই আড্ডাটাকে রেডিও শোতে কনভার্ট করি, সেটাই করা হইলো। কিন্তু ফাইনালি এই শো করার ফলে যেটা হয়েছে, আমার এবং রাজীবের ব্যক্তিগত সম্পর্ক খুবই খারাপ হয়ে গেছে। আমরা শুক্রবার শো করে যাওয়ার পর আমরা 4 দিন কথা বলি না। মঙ্গলবার আমাকে দেখলে রাজীব সিট থেকে উঠে যায়, রাজীবকে দেখলে আমি সিট থেকে উঠে যাই, ঠিক আছে, দুইজন দুই দিক থেকে ঢুকি। এবং আমাদের প্রডিউসার জাহিদ খুব বুঝায় যে শোই তো, এটা তো কোনো ব্যাপার কেন না, মিলমিশে আজকে কাউকে অ্যাটাক করার দরকার নেই। ফাইনালি এই শোতে আবার অ্যাটাকিং হয় এবং মঙ্গলবারে দুইজন দুই দিকে মুখ দিয়ে বের হই। তা আমি রাজীবকে বলবো না যে রাজীব প্লিজ, আপনি যদি মানে আমাকে ঘৃণা করেন, রেহানকে ঘৃণা করেন, ব্যান্ডিকে ঘৃণা করেন, জাহিদকে ঘৃণা করেন, কিন্তু আমাদের হাজার হাজার লিসেনার আছে, তাদের ঘৃণা করার কোনো কারণ নাই। কাজে আপনি যে একটা শর্তে শোতে আসছে যে আপনি খালি ফিজিক্যালি উপস্থিত থাকবেন এবং পেমেন্টটা নিয়ে বাসায় চলে যাবেন, সরি এটাকে পার্সোনালি নিয়েন না, কিন্তু কোনো কথা বলবেন না, এটা থেকে একটু বেরিয়ে কি আপনি আসবেন? মুশকিল। আমরা দেখি একটা ফোন নিতে পারি কিনা, দেখি যে আমাদের শ্রোতারা আমাদের সঙ্গে কথা বলে
রাজীবকে একটু পটাতে পারে কিনা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই আজকে যে গল্পটা বলবো সেই গল্পটা খুব যে ভালো গল্প সেটা আমি বলবো না, কিন্তু এই গল্পটা হচ্ছে একটা বিশ্বাস রিলেটেড গল্প। যে মানুষ যখন একজন আরেকজনকে ভালোবাসে তখন তার মধ্যে সবচেয়ে বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে বিশ্বাস, এবং সেই বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা থেকে সেই যন্ত্রণা একটা মানুষকে কোথায় কোন জায়গায় নিয়ে যায় সেইটা নিয়ে এই গল্পটা। এবং এইটা যথারীতি যেহেতু আমরা একটা নরেন্দ্রনাথ মিত্র মুডে রয়েছে, আমরা বেশ কিছুদিন যাবত নরেন্দ্রনাথ মিত্রের গল্প বলছি, এটা নরেন্দ্র মিত্রের আরেকটা গল্প, গল্পের নাম হচ্ছে কন্যা। এই গল্পটা আমরা কিছুক্ষণ পরেই বলা শুরু করব। খুব সাদামাটা একটা গল্প, কিন্তু আমার ধারণা তোমাদের ব্যাপক 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 লেভেলে ভালো লাগবে। আমারও তাই মনে হয়, ভালো তো লাগবেই অবশ্যই, কারণ ওনার বেশিরভাগ গল্পই একটা মানে খুব ইজি ভাবে একটা ডেপথ, খুব বানোয়াট গল্প না একদম। মানে মনে হয় আমার কেন যেটা মনে হয় নরেন্দ্র মিত্রের নিজেরই একটা গল্প আছে, গল্পের নাম হচ্ছে গল্প লেখার গল্প। প্রত্যেকটা লেখক যা করে, লেখক দুই ধরনের হয়। এক ধরনের লেখক তারা বানায় লেখে, আর এক ধরনের লেখক হচ্ছে করে ফেলে। সে যা দেখে, যা শোনে, যা পড়ে, তার বন্ধুর ঘটনা, তার বান্ধবীর ঘটনা, তার বাবার ঘটনা, তার মায়ের ঘটনা, ভাইয়ের ঘটনা, মামা খালা চাচা শ্বশুর সবার ঘটনা সে তার মতো করে কল্পনার রং মাখায়া সে সেটাকে লিখে ফেলে। আমি সেই ধরনের গল্প, আমার ধরনের নরেন্দ্রনাথ মিত্র একই ধরনের গল্প, কারণ তার নরেন্দ্রনাথ মিত্র অনেকগুলো মেয়ের সাথে প্রেম করত। আচ্ছা, তো এক মেয়ের ভালো মিল পাওয়া গেছে আপনার সাথে। এক মেয়ের কাছে সুন্দর মানে প্রত্যেকটা তার শিডিউল ভাগ করা ছিল। একটা মেয়ের কাছে সে গেছে সন্ধ্যার পরে, প্রতিটা মেয়ের কাছে সে সন্ধ্যার পরে গিয়ে এই রাত 10-11টা পর্যন্ত আড্ডা মারতো। আচ্ছা, এবং ব্যাপকভাবে প্রেমের গল্প বলতো, এবং মেয়েটাকে সে খুবই মানে প্রেমের গল্প বলতে বলতে দ্রবীভূত করে ফেলতো যাকে। আচ্ছা, তারপর বলতো দেখো তোমাকে কত ভালোবাসি, শুধু ভালোবাসার টানে, আমার বাসা কলকাতার এক প্রান্তে আর তোমার বাসা কলকাতার আরেক প্রান্তে, আমি শুধু ভালোবাসার টানে তোমার সঙ্গে দেখা করতে আসি। একবার একটা মেয়ে নরেন্দ্রনাথ মিত্রকে মুখের উপর বলে দিছিল, কিসের আপনার ভালোবাসা, ভালোবাসা না হাতি, আপনি আসেন গল্প লেখার ধান্দায়। আপনি আসেন গল্প লেখার ধান্দায়। একই ঘটনা হুমায়ুন আহমেদের ক্ষেত্রে ঘটছিল। হুমায়ুন আহমেদের ক্ষেত্রে কি ঘটছিল, ওই মোহাম্মদপুর এলাকায় একজন পীর সাহেব ছিলেন, তাকে হাঁটা পীর বলতেন। তিনি হাঁটতেন এবং তার পেছন পেছন অনেক লোকজন হাঁটত। তো একবার দেখা গেল হুমায়ুন আহমেদ ওই পীরের পেছনে হাঁটতেছেন, ভিড়ের মধ্যে হুমায়ুন আহমেদ। তো উনি হুমায়ুন আহমেদ সাধারণ মানুষের বেশ ধরে পীরের পিছনে হাঁটছেন। তো কিছু লোকজন চিনে ফেললো। চিনে ফেলার পর হুমায়ুন আহমেদকে বললো, আমরা তো আসি বাবার কাছে সমস্যার সমাধানের জন্য, আপনি কেন আসেন? হুমায়ুন আহমেদ বললো, আমি আসি গল্পের ধান্দায়। আসলে একজন লেখককে সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষ না, সব মানুষই সাধারণ, একজন লেখক যে অসাধারণ মানুষ তা না, সব মানুষই সাধারণ। মানে সাধারণ এই ক্ষেত্রে যে যারা লেখে না, তো একদম সমাজের সাথে তাদেরকে মিশতে হয়। যেমন যে আমাদের রাজীব চুল কাটায় যেখানে, সেখানে ওর বিল আসে 768 টাকা, একবার দেখাইছিল আমাকে। পার্সোনাল অ্যাডামস না কি যেন একটা আছে ছেলেদের। আর আমি যেখানে চুল কাটাই সেখানে আমার বিল আসে 30 টাকা, বকশিস সহ 30-50 দিলেই হয়। আচ্ছা, তো যেটা হয় সেটা হচ্ছে যে রাজীব আমাকে বলে যে আপনার হেয়ার কাটিংটা ভালো না। হ্যাঁ, আমি জানি আমার হেয়ার কাটিং ভালো না, আমার একদিকে বেশি লম্বা চুল, একদিকে কম চুল। পাড়ার দোকান থেকে চুল কাটালে যা হয়। আর রাজীব তো ধর এসির মধ্যে বসে, ঠিক আছে, খুব কর্পোরেট একটা লুক নিয়ে বড় চাকরি করে, খুব স্বাভাবিক, এটা তাকে মেনটেন করতে হয়। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি তারপরে আমি আমার এই 30 টাকার চুল হেয়ার কাটিং নিয়ে খুবই খুশি। কেন খুশি? এই কারণে খুশি যে আমার যখন চুলটা কাটে ওই লোকটা, আমি লোকটার নাম জানি না, কিন্তু আমি তার বইয়ের নাম জানি। তার বইয়ের নাম হচ্ছে আসমা। উনি ফোনে কথা বলে খুব। হ্যাঁ, তারপর হচ্ছে তার ছেলের নাম হচ্ছে কি কালাম। আচ্ছা। এবং লোকটার বাড়ি হচ্ছে যশোরে। কারণ সে যখন চুল কাটে সে সারাক্ষণ তার কিছুক্ষণ পর পর মোবাইলে বউলে ঝাড়ি মারে ফোন দিয়া, কি করো। এবং মজার ব্যাপার কি যে আমার চুল কাটতেছে না, হয়তো আমার চুল কাটার মাঝখানে ওই লোকটার কাছে ফোন আসছে বাসা থেকে। লোকটা ফোন ধরে বলতেছে কাজে ব্যস্ত। আচ্ছা। তা আবার বউর আবার বলতেছে কাজে ব্যস্ত, এই সময় ফোন দিবা না, এই সময় বসেরা থাকে, ঠিক আছে, অফিসে খুব পরিশ্রম করতে হয়। আমি না চুল কাটতে কাটতে আমি তার দিকে তাকায় রয়েছি। সে নির্বিকার চিত্তে সে তার বউকে অফিসের গল্প বলে যাচ্ছে যে তার বলা দেখে মনে হইতেছে না যেটা সে বানায় বলতেছে। বলে আর বললো না, আজকে বস ঝাড়ি মারছে, ঠিক আছে, ব্যবসার অবস্থা। এটা হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে অসাধারণ গল্প যে একটা লোক, আমি তাই জিজ্ঞেস করলাম যে আপনি যে চুল কাটেন ঠিক বাসায় জানেন?
না এইটা কি, বাসায় ধরেন বাসায় বাবা আছে, মা আছে, ঢাকা শহরে আসছি, তাদের মাসে মাসে টাকা পাঠানো দরকার, টাকা পাঠাই, মাসে একবার বাড়ি যাই, ঠিক আছে, এই তো। আমি কি কইরা না কইরা টাকা, আমি তো চুরি করি না, যেটা করি এটা বলার দরকার কি? আমি ঢাকায় চুল কাটা, এটা গ্রামে জানলে মনে করেন গ্রামে তো সবাই সবার সাথে কথাবার্তা বলে, কথা দুই কথা সবাই জানা যাবে, দরকার কি? আমি বলি আমি একটা অফিসে চাকরি করি, গার্মেন্টসে চাকরি করি, ফাইন। এর থেকে অসাধারণ গল্প কি হতে পারে যে একজন প্রেমিক স্বামী, একজন মমতাময়ী পিতা, একজন খুব ভালো সন্তান, ঠিক আছে, সে ঢাকায় চুল কাটাচ্ছে কিন্তু তার বাসার লোকজন জানে সে গার্মেন্টসে চাকরি করে। আরেকবার এরকম আরেকটা অভিজ্ঞতা হয়েছিল, আমার একটা ঘটনা মনে পড়ে গেছে রবি ভাই, আমি একটু বলি। এই জিনিসটা মানে এটা ইচ্ছাকৃত ভাবে যে আমি কারোর লাইফটা এক্সপেরিয়েন্স করার জন্য করছিলাম তা না, এমনি মাঝে মাঝে রিক্সাওয়ালাদের সাথে জমে যায় না, তো এরকম জমে গেছে, কথা বলতেছি, দেখলাম যে লোকটা খুব সুন্দর করে কথা বলে। আমি বললাম যে ভাই আপনি কি করেন? বলছে যে আমি তো এই রিক্সাই চালাইতেছি, এখন একটু বেশি বেশি ডিউটি করতেছি, কারণ আমার সামনে আমার বোনের বিয়া। বোনের বিয়া, আচ্ছা আচ্ছা। তারপরে সে আস্তে আস্তে বলতে বলতে কথা বলতে বলতে যেটা বললো যে সে একসময় 100% এডিক্টেড ছিল, তো তার মানে এমন একটা অবস্থা হয়েছিল যে সাপের বিষ দিলেও তার কিছু হচ্ছে না। এই অবস্থা থেকে তাকে রিকভার করা হয়, পাশেই বস্তিতে একজন ডাক্তার রিকভার করে, তারপর থেকে সে রিক্সা চালায়। এখন সে অনেক খাটনি করতেছে, কারণ তার বোনের যার সাথে বিয়ে হবে তার একটাই ডিমান্ড, একটা বাইক, তো ওই জন্য তার 90,000 টাকা জোগাড় করতে হবে। একটা বাইক জোগাড় করার জন্য সে ঢাকা শহরে রিক্সা চালাইতেছে। এবং সবচেয়ে ডিসগাস্টিং এন্ড পাঞ্চিং পয়েন্টটা শুনেন, লোকটা ওর বোনের বিয়েতে যাইতে পারবে না, কারণ সে যদি বিয়েতে যায় তাহলে জানা যাবে ওরা যে ভাই রিক্সাওয়ালা, তখন আর বিয়ে হবে না, অথচ তার টাকাতেই বিয়ে হচ্ছে। মানে আমাদের আসলে গল্প নতুন করে বানানোর কিছু নাই, আশেপাশে কোটি কোটি গল্প ঘুরছে, শুধু আমাদের একটু সময় দরকার সেই গল্পগুলো শোনার। এবং মানুষ যে কত বিচিত্র ভাবে তাদের জীবন যাপন করে, কত বিচিত্র রকমের গল্পের এক একজন চরিত্র, এটা না দেখলে বোঝা যাবে না। আমি আরেকটা, তোর এই কথা শুনে আমার মনে পড়লো রেহান, একবার আমি শুটিং করতেছি টিএসসি তে, আমার শুটিং এর পুরোটা জুড়েই ছিল যে ফুটপাথের উপর কয়েকটা ছেলে বসে গল্প করতেছে, এটাই ছিল আমার শুটিং এর মূল বিষয়। আচ্ছা, তো ক্যামেরা ওপেন এবং ফুটপাথ দিয়ে প্রচুর লোকজন যাচ্ছে, রাস্তা দিয়ে প্রচুর লোকজন যাচ্ছে, এগুলি ক্যামেরায় ধরা পড়তেছে, হয়তো ওখান থেকে আমি এডিট করে 10-15 মিনিট লাগবো। তো শুটিং চলতেছে, এমন সময় দেখলাম যে ডাব নিয়ে, সকালবেলা ডাব নিয়ে একটা লোক, প্রচুর তার সাইকেল ভর্তি ডাব, বিভিন্নভাবে বাধা রয়েছে, সে পাস করে যাচ্ছে। আমি ক্যামেরাম্যান কে বলার আগেই ক্যামেরাম্যান ওই শটটা নিয়ে নিল, সুন্দর করে একটা ছেলে সাইকেল চালায় ডাব বিক্রি করতে করতে যাচ্ছে, খুবই চমৎকার, শীতের দিন, হ্যাঁ, তোর সকালবেলা টিএসসি রাস্তাঘাট ফাঁকা, ওইখানে একটা লোক কুয়াশার মধ্যে দিয়ে ডাবের সাইকেল নিয়ে, মানে সাইকেলে ডাব বিক্রি করা, এটা খুবই আনইউজুয়াল একটা দৃশ্য, সে বিক্রি করছে। তো আমরা শটটা নিলাম, শটটা নেওয়ার পর আমরা খেয়াল করলাম যে সেই সাইকেল আলো অনেক দূর গিয়ে নীলক্ষেত পর্যন্ত গিয়ে আবার সে সাইকেল চালায় ফিরে আসলো। আচ্ছা, ফিরে এসে সে শুটিং দেখতেছে। আমরা ভাবলাম সে হয়তো শুটিং দেখতেছে, কিন্তু সে দাঁড়ায় রয়েছে, সে আমাদের ডাব টাব খাওয়াচ্ছে, দাঁড়ায় রয়েছে, কিন্তু সে নড়তেছে না। এবং আমরা হয়তো ভাবলাম যে হতে পারে যে শুটিং দেখার ব্যাপারে তার আগ্রহ আছে, শুটিং দেখতেছে। যখন শুটিং শেষ হইলো, সেই লোকটা আমার কাছে আসলো, ইয়াং একটা ছেলে, লোক বলা ঠিক হচ্ছে না, আসলো। আসার পর আমার বললো যে আপনার সবচেয়ে ভালো ডাবটা আমি খাওয়াই। তো শুটিং এ তো অনেক লোকজন থাকে, সারাক্ষণ ডাব খাওয়া হচ্ছে, তাকে একটা মোটা অঙ্কের বিলও দেওয়া হয়েছে, তার সাইকেলের ডাব মোটামুটি শেষ, সে একটা ডাব আমার জন্য আলাদা করে রাখছিল। আমি ডাব খাইলাম, তারপর সে আমাকে খুবই লজ্জায় লাল হয়ে বলল, আমি কিন্তু ডাব বেচার লেগে আপনার এখানে খালাইনি, আমার একটা কথা ছিল আপনারা শুনতে হবে। আচ্ছা, আমি বললাম হ্যাঁ বলেন। বলে আমার তুমি করে বলবেন আমি আপনার বয়সে ছোট, ঠিক আছে বলেন, সমস্যা নাই। বললো যে বাড়িতে জানে আমি ঢাকায় পড়াশোনা করি, কলেজে পড়ি, কিন্তু আমি ঢাকায় ডাব বেচি। এখন আপনি যে টেলিভিশনের জন্য নাটক বানাইলেন, শুটিং করলেন, আমি তো সাইকেল চালাই গেলাম, আমি খালি এই কথা কোয়ার লেগেই বসে রয়েছি যে আপনি এই সিনটা কাইটা দেন, আমার বাড়ির কেউ যদি দেখে। মানে আমি উড়াই দিচ্ছি, আরে এটা কোনো কথা না, তাহলে এতক্ষণ বলেন নাই কেন, আমি ভাবে কিভাবে শর্ট, মানে আছে না যে একটা সারাদিন ধরে শুটিং করলাম, এখন ওই ডাবালারে কাটতে গিয়ে আমার পুরো শুটিংটাই বানচাল হয়। কিন্তু সে কিছুতেই, মানে আমি তার অনেক বুঝালাম যে আমি লিখে দেবো যে আপনি অভিনয় করছেন ডাবালা চরিত্রে, কিন্তু সে কিছুতেই যাবে না, আমাকে এটা ওই সিন বাদ দিতেই হবে। এবং তখন আমি বুঝলাম যে ছেলেটা শিক্ষিত এবং তার একটা ব্যক্তিত্ব আছে এবং তার গলায় জোর আছে এবং সে জোর নিয়ে বলতেছে, এবং সে আমাকে শুটিং এর মাঝখানে বিরক্ত করে নাই, শুটিং শেষ হওয়ার পর সে খুব জোরালো ভাবে বলতেছে এই দৃশ্য বাদ দিতেই হবে,
এর কোনো বিকল্প নাই। মানে তার সেলফ রেসপেক্ট অনেক হাই, সে কোনোভাবে বাসায়, এই যে একটা অসাধারণ গল্প, কিন্তু তার বাসায় কিন্তু জানে সবাই সে ঢাকায় কোন একটা কলেজে পড়াশোনা করতেছে, কিন্তু তার বাড়ির অবস্থা এমন না যে তাকে লেখাপড়ার খরচ চালাবে, কিন্তু সে নিজে বোঝে যে তার লেখাপড়া করার চাইতে বাড়িতে টাকা পাঠানো দরকার। এই জন্য সে ঢাকায় ডাব বিক্রি করে টাকা বাড়িতে পাঠায় এবং বাড়িতে সে চিঠি লেখে যে আমি টিউশনি করে পড়াশোনার ফাঁকে ফাঁকে, পড়াশোনাও চলছে, টিউশনিও চলছে, টিউশনি থেকে তোমাদেরকে টাকা পাঠালাম। তো আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, এরকম অজস্র নায়ক, এরাই হচ্ছে আসল নায়ক, এরাই হচ্ছে সমাজটা বদলায়, এরা হচ্ছে একটা পরিবারকে দাঁড় করায়, এরাই হচ্ছে একটা সংসার চালায়, এরাই একটা গ্রামের, আমরা যেটাকে বলি সোনার ছেলে, এরাই সোনার ছেলে। ডাক্তার ইঞ্জিনিয়ার হইলেই যে সোনার ছেলে হইলো তা কিন্তু না, এরাই সত্যিকারের সোনার ছেলে। লেভেল অফ স্ট্রাগল হাই। এবং শুধু তাই না, আমরা আমাদের আশেপাশে অজস্র সোনার ছেলে, অজস্র নায়ক নায়িকা ঘুরে বেড়ায়, আমাদের আসলে সময় হয় না তাদের গল্প শোনার। আরেকবার কাহিনী হয়েছিল, এই কাহিনীটা বিদেশে গেলে প্রায় হয়। একবার আমি ফ্রান্সের প্যারিসে আমি করতেছি ওই ভিডিও, টুরিস্ট তখন নতুন ক্যামেরা আসছে, ওই যে সনির একটা ডিজিটাল ক্যামেরা হাতে নিলেই জার্কিং হইলেও ভিডিও হয়। টুরিস্ট হিসেবে তখন আমি ওটা ভিডিও করতে করতে রাস্তাতে হাঁটতেছি। তো তারপর কি হলো, তখন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো। ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর সেই গল্পে ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ তাচরুবি, আমার সঙ্গে রয়েছেন মিস্টার রাজীব হাসান এবং আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের 1 নম্বর আরজে রেহান। আছি ভাই, আছি, পাশেই আছি। হ্যাঁ রেহান, কি যেন বলছিলাম, ওই যে গল্পটা যে ইন ফ্রান্স আই গেস, মানে এটা প্যারিসেও দেখছি এবং আরো কয়েকটা জায়গায় দেখছি। উইথ ডিউ রেসপেক্ট টু অল, এই গল্পটা আমি বলছি, সেটা হচ্ছে যে হয় না যে হাতে ক্যামেরা পাইলে সবকিছু ভিডিও করতে ইচ্ছা করে। যেরকম আমরা 3 বন্ধু প্যারিসে ঘোরাঘুরি করতেছি, আমাদের এক বন্ধুর হাতে ক্যামেরা, সে সবকিছু ভিডিও করতেছে। আচ্ছা, যা দেখতেছে, প্রচুর মেয়ে তাদেরকে ভিডিও করতেছে, প্রচুর ছেলে তাদেরকেও সে বিচিত্র কারণে ভিডিও করতেছে। আইফেল টাওয়ার আছে, সবই রাস্তাঘাট সবকিছু। এটা তার প্রথম ইউরোপ ভ্রমণ ছিল। তো এরপর আমরা হচ্ছে ওই মেট্রো রেলে যাবো, এই জন্য আমাদেরকে আন্ডারগ্রাউন্ডে নামতে হয়েছে। আমরা মেট্রো স্টেশনে যাচ্ছি, তো তখন মেট্রো স্টেশনে মানে অবিকল ব্যাপার হচ্ছে যে আমাদের যেমন কমলাপুর স্টেশন কিংবা ঢাকার বাইরে কোনো রেল স্টেশন কিংবা বাস স্টেশনে বিচিত্র পেশার মানুষ বা ভিক্ষুকরা থাকে, ঘুমায় রাত্রে ভিক্ষা করে, এরকম কিন্তু এখানেও ভিক্ষুক আছে। কিন্তু বিদেশের ভিক্ষুকের সাথে বাংলাদেশের ভিক্ষুকের একটা পার্থক্য আছে, বেসিক একটা তফাৎ। সেটা হচ্ছে যে বাংলাদেশের ভিক্ষুকদেরকে কয়েকটা কথা বলতেই হবে যে খাই নাই অমুক তমুক, আমাকে খাবার দেন, এবং আমরা এটা শুনে অভ্যস্ত এবং এতে কাজ হয়, ভালো কাজ হয়। যে কেউ আমরা দুপুরে দাঁড়াই রয়েছি রাস্তায়, আমার কাছে কেউ এসে বললো যে আমি দুপুরে খাই নাই, 2টা টাকা দেন। এটা খুব কম মানুষই আছে যেটা তাকে রিফিউজ করে, তাকে আসলে টাকা দেয়। এটা প্রমাণ হয় যে আমাদের হৃদয়ে আসলে মায়া মমতা বেশি। কিন্তু বিদেশিরা আবার খুবই কি বলবো, খুবই জাউরা টাইপের। এদের মানে তুমি না খায় আসছো দুপুরে, এটা তাদের জন্য কোনো ব্যাপার না, টাচ করবে না তাদেরকে, এটা না, এটা কোনোভাবে টাচ করবে না। বিদেশি বলতে তো অ্যাকচুয়ালি কোন দেশগুলোর কথা বলছি? হোল ইউরোপ, আমেরিকা, একদম টোটাল। আমেরিকায় তো ভিক্ষা করা তো মোটামুটি নিষেধ। আচ্ছা, মানে ভিক্ষা করার কারো প্রয়োজনও পড়ে না, প্রচুর ভিক্ষুক আছে কিন্তু সব দেশে। শুনলে অবাক হয়ে কি স্টাইলে ভিক্ষা করে ওরা, এটাই আমি বলতেছি। সেটা হচ্ছে ওদেরকে কোনো না কোনো অ্যাক্টিভিটি করে দেখাতে হবে। মানে আমি সারা বছর না খেয়ে রয়েছে, এটাতে বিদেশিদের মন গলবে না। আচ্ছা, তুই রাস্তায় না খেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকলে কেউ তোর দিকে তাকাবে না। ইভেন এটা 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 খালি নেগেটিভ সেন্সে বলছি না, আবার পজিটিভ সেন্সে বলছি। একইভাবে তুই যদি রাস্তায় ন্যাংটা হয়ে ঘুরিস, কেউ তোর দিকে তাকাবে না, যে যার জীবন নিয়ে ব্যস্ত। কিন্তু ওখানে রোজগার করতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে কিছু না কিছু করে দেখাতে হয়। আচ্ছা, অ্যাক্টিভিটি করতে হয়, মানে শুধু মুখের কথা ভিক্ষা করা যায় না। তো এই জন্য ওদেরকে ওরা ভিক্ষুক বলে না, ওরা 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 বলে যে হ্যাঁ সে রাস্তায় কাজ করে। কেউ রাস্তায় দাঁড়ায় হাতে 3টা বল নিয়ে পিং পং খেলতে, ওই যে জাগলিং খেলতে, সার্কাসে যেটা হয়, ওইটা থেকে প্র্যাকটিস করতে অনেকদিন। এবং হয়তো সে জাগলিং খেলতেছে, খুব ভালো জাগলিং খেলতেছে, তার সামনে একটা রুমাল রাখা, লোকজন দাঁড়ায় দেখতেছে এবং তার রুমালে 1 ইউরো 2 ইউরো করে রেখে যাচ্ছে। অথবা কেউ খুব দরদ দিয়ে বাঁশি বাজাচ্ছে, অথবা কেউ খুব দরদ দিয়ে গিটার বাজাচ্ছে, অথবা কেউ খুব দরদ দিয়ে গান গাচ্ছে। কিছু না কিছু তাকে করতেই হবে। এবং যেটা করবে সেটা ওই যে নর্মাল আমার গলায় গান হইলে হবে না, ওইটা ক্লাসিক হইতে হবে। মানে ওইখানেও একটা প্রতিযোগিতা, ওখানে একটা মার্কেটিং এর ব্যাপার আছে, এবং এটা অনেকের চলে যায়।
ইউরোপে যেটা হয় আমাদের, যে আমরা ফুল বিক্রি করি। ফুল মানে কি, ওখানে গোরস্থানে প্রচুর ফুল থাকে। আচ্ছা, সকালবেলায় লোকজন গিয়ে ফুল ছেড়ে, ওই ফুলগুলা ফ্রি, ওই ফুলগুলা নিয়ে তারা স্টেশন, তারপর রেস্তোরাঁ, সব জায়গায় ঘোরার পরে তো একটা কাপল খাচ্ছে, তাদেরকে একটা ফুল দিয়ে দিল, ফুল। তখন এই কাপল হয়তো তাদেরকে ফুলের বিনিময়ে 1 ইউরো দিল। আচ্ছা, অথবা তাদেরকে একটা কিনতে হয়, কিছু যন্ত্রপাতি কিনতে হয়। রাস্তায় দাঁড়ায় থাকে তারা, রাস্তায় যারা ভিক্ষা করে রাস্তায় দাঁড়ায় থাকে, গাড়ি সিগন্যাল পাইলে গাড়ি থামলো না, সাথে সাথে তারা এসে তোর গাড়িটা পরিষ্কার করে দেবে। 2 মিনিটের মধ্যে শাইন 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 করে পুরো গাড়ি ক্লিয়ার করে ফেলবে। বিশেষ করে স্ক্রিনটা সাবান টাবান দিয়ে পানি টানি স্প্রে করা, এটা করতে হবে। আদারওয়াইজ ভিক্ষা করার মানে আর কোনো উপায় নেই, আর কোনো উপায় হয় ফুল বিক্রি। ফুল বিক্রিটা হচ্ছে সবচেয়ে মানে একেবারে, এটার জন্য কোনো কিছুই লাগে না, কোনো স্কিল লাগে না। ফুল সকালে এক জায়গা থেকে তোলা এবং রাস্তায় রাস্তায় গিয়ে, এবং একটা ডায়লগও দিতে হয়, স্যার আই এম এ গ্রাজুয়েট ফ্রম বাংলাদেশ, আচ্ছা, আই এম হিয়ার ফর পলিটিক্যাল রিজন অর পলিটিক্যাল অ্যাসাইলাম, আই নিড মানি। তো এটা হচ্ছে বিদেশে আসলে খুব নির্মম একটা জায়গা, এবং ওকে ওইখানে এইগুলা করতে হয়। তো এরকম আমরা সাবওয়েতে নামছি, নেমে মেট্রো ধরবো, বন্ধু ভিডিও করতেছে, তো এখানে একজন লোক, আমরা তো বুঝি না, আমাদের কাছে মানে প্যারিস এবং রোমে গেলে তোর মনে হবে তুই আরেকটা ফার্ম গেটে আসছিস। চারিদিকে বাঙালি বিভিন্ন দেশের মানুষ, প্যারিসের লোকজন কমই আছে বা রোমের লোকজন কমই আছে। কেউ না কেউ রাস্তায় ফল বিক্রি করতেছে, কেউ কমলা বিক্রি করতেছে, কেউ জাগলিং করতেছে, কেউ মাথা নিচে পা উপরে দিয়ে দাঁড়ায় দিচ্ছে। মানুষজন যার ট্যালেন্ট আছে সেটা বিক্রি করতেছে, ট্যালেন্ট দেখানোর জায়গা। তোমাকে ইভেন ভিক্ষা করতে গেলেও তোমাকে ট্যালেন্ট দেখাতে হবে, মানে আর কিছু দিতে না পারো, এন্টারটেইনমেন্ট দাও। আর তোমাকে কিছু না কিছু করতে হবে, ইউ হ্যাভ টু সেল ইয়োরসেলফ। এগুলো থেকে ওদের দেশে অনেক প্রোগ্রাম গুলো তৈরি হয়, তাই না? ট্যালেন্ট শো গুলো, ট্যালেন্ট শো। আজকে একটা প্রোগ্রাম দেখতেছিলাম, তো যেটা হয়েছে, তো আমরা ভিডিও করে যাচ্ছি, হঠাৎ করে একটা লোক, অবভিয়াসলি সে বাঙালি, এসে আমার সেই বন্ধুর কলার ধইরা ক্যামেরা কাইরা নিয়ে 2টা ঘুষি লাগাই দিল। ভিডিও করস, একদম খাস বাংলায় বলো, ভিডিও করস। আমরা তো কোথায় আমরা বিদেশ বিভিয়ে এক বাঙালি দেখলাম, সে আমাদের সাথে। এবং তখন যেহেতু সে কলার ধরে ফেলছে, তখন আমরা বাচ্চার জন্য বললাম যে আমরা সাংবাদিক। এটা শুনে তো তার আরো রাগ চেপে গেল। ও তাহলে যেটা দেশে নিয়ে দেখাবি, খুব সিম্পল বিষয়। হয়তো তার কোনো গ্রামে তার মা আছে, তার বউ আছে, তারা হয়তো জানেন যে প্যারিসে যে আইফেল টাওয়ার, সেই আইফেল টাওয়ারের যে অফিস মালিক, সেই প্রতিষ্ঠানেই সে চাকরি করে। অথচ হয়তো তাকে বাঁচার জন্য, জীবিকার জন্য ফুল বিক্রি করতে হচ্ছে, বা ইয়েতে বসে কমলা বিক্রি করতে হচ্ছে, বা তরমুজ বিক্রি করতে হচ্ছে স্টেশনে বসে। এটা তো আসলে টিভিতে, যদি আমাদের টিভিতে দেওয়ার কোনো পরিকল্পনা, এমনি নিজেদের স্মৃতির জন্য। পরে যাই হোক, ফাইনালি আমরা তার কাছে মাপটাপ চাইলাম, ভিডিও টিডিও ডিলিট করলাম, তার সামনে তাকে দেখা ডিলিট করলাম, তারপর সে আমাদেরকে ছাড়লো, ঠিক আছে। এবং এটা তো গেল আমাদের যারা শরণার্থী যারা আছি আমরা, খালি বাংলাদেশ, আলজেরিয়া, নানান দেশ থেকে যায়। কিন্তু অরিজিনাল কিছু ইউরোপিয়ান আছে, যাদের বাড়ি আছে, গাড়ি আছে, ভালো চাকরি আছে, ভালো লেখাপড়া আছে, তারা চাইলে খুব দামি চাকরি করতে পারে, তারা ভিক্ষা করে। কেন তারা ভিক্ষা করে? কারণ তারা বোর হয়ে গেছে তাদের জীবনে, তাদের যে স্বাভাবিক জীবন, এই স্বাভাবিক জীবনে তারা বোর হয়ে গেছে, চাকরি বাকরি লেখাপড়ায় বোর হয়ে গেছে। তারা একটা অন্য জীবনের খোঁজে এক কাপড়ে বাসা থেকে বের হয়ে যায়, বছরের পর বছর রাস্তায় থাকে। এটা আমেরিকায় সবচেয়ে বেশি। আমেরিকায় কালে ভদ্রে দুইজন ভিক্ষুক দেখা যায়, এবং তাদেরকে বলা হোমলেস পিপল। সবাই তাদের দিকে, মানে আকাশ থেকে এলিয়েন নেমে আসলে যেভাবে মানুষ তাকায় থাকে, সেইভাবে তাদের দিকে তাকায় থাকে। দেখা যাবে হয়তো তার ইউনিভার্সিটিতে দারুণ ডিগ্রি আছে, সে চাকরি চাইলে ব্যাপক চাকরি করতে পারবে, কিন্তু ছেলে একটা প্যান্ট পরে, এত বড় চুল হয়ে গেছে, দীর্ঘদিন চুল কাটে না, দাড়ি কাটে না, এত বড় দাড়ি হয়ে গেছে, শরীর ভর্তি প্রায় 5 থেকে 10 ইঞ্চি পুরো ময়লা, গন্ধে তার কাছে যাওয়া যাচ্ছে না। কি পায় এই লাইফ লিড করে? আমি একবার দেখে আমার সাথে কিছু বাঙালি একজন মেয়ে ছিল, সে বলতেছিল এই হোমলেস পিপল, এদেরকে দেখলে গাড়ি করে, ও মাই গড, আমেরিকার মতো দেশে এত পশ একটা দেশ, সেখানে এগুলি সাইকো, এদেরকে হাসপাতালে ভর্তি করানো দরকার, ইঞ্জেকশন দেওয়া দরকার, নয়তো মেরে ফেলা দরকার হতো। বাট আমি সেই লোকটার দিকে তাকাইছিলাম, মানে একদম গ্রিক দেবতাদের মতো চেহারা, সেই সুচালো নাক, ঠিক আছে, উঁচা লম্বা রিজু একটা শরীর, ঠিক আছে, আচ্ছা, এবং ঠান্ডার মধ্যে তার একটা ছেঁড়া প্যান্ট পরা, যেটার হাঁটু বেরিয়ে গেছে, ঠিক আছে, এবং সে সোজা হাঁটতেছে, একটা লাঠি দিয়ে বয়স্ক মানুষের মতো ভর দিয়ে হাঁটতেছে। তার কাঁধে একটা ব্যাগের মধ্যে একটা খালি পানির বোতল,
ঠিক আছে, একটা টিনের কৌটা, ওই টিনের কৌটাতে বোঝা যায় ওখানে আগুনের আঁচ দিয়ে আছে, যে সে মাঝে মাঝে কিছু গরম করে খায়, হয়তো চা বা কফি সে গরম করে খায়, ঠিক আছে, খালি বোতল আরো নানান জিনিসপত্র, একটা পলিথিন ভাঁজ করা, সে রাত্রে যখন শয় সে পলিথিনটা বিছায় সবাই করে, হ্যাঁ, সে তোর ওয়াশিংটন ডিসির মতো খুব পশ একটা এলাকায় সে ঘুরে বেড়াচ্ছে। এবং আমার ওই বান্ধবী বলতেছে এগুলি দেখলে গাড়ি করে, কেন পুলিশ এসে ধরছে না, তোমার খান তেন। বাট তার কাছে শুনলাম যে আমেরিকা অনেকগুলো অর্গানাইজেশন আছে, আমেরিকা তো সবচেয়ে বড় লোকের জায়গা, তারা শত চেষ্টা করে এই লোকগুলাকে মূল ধারায় নিয়ে আসতে পারে না। কিন্তু আমি সেই লোকটার দিকে গভীর শ্রদ্ধা নিয়ে তাকাইছিলাম, এই কারণে তাকাইছিলাম বা এই কারণে এখনো সেই লোকটার কথা আমি গভীর শ্রদ্ধা নিয়ে ভাবি, যে যারা দায়ে পরে ভিক্ষা করে তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে, কিন্তু যাদের রাজপুত্র হবার, রাজকন্যা হবার, ভালো চাকরি বাকরি করে ভদ্র এবং তথাকথিত শিক্ষিত হয়ে বেঁচে থাকার সুযোগ ছিল, তারা যখন সব ছেড়ে ছেড়ে রাস্তায় নেমে তীব্র শীতের মধ্যে একটা পাতলা কাপড় ছেঁড়া প্যান্ট পরে তারা যখন রাস্তাতে হেঁটে বেড়ায়, সিরিয়াসলি আমি গভীর আবেগ নিয়ে, গভীর শ্রদ্ধাবোধ নিয়ে তার দিকে তাকাইছিলাম, তার সেই সাহসটার জন্য। সে নিশ্চয়ই জীবনের অর্থ খুঁজতেছে, সে নিশ্চয়ই ভাবতেছে যে আমেরিকায় দামি একটা গাড়ি চালানো, একটা দোতলা বাসা থাকা, বাসার সামনে বাগান, পেছনে গ্যারেজ, সেই বাগানে হরিণ খেলা করবে ইচ্ছাইতে। আমি নিজেকে খুঁজি, আমি কোথা থেকে আসলাম, কোথায় আমি যাব, কেনই বা আমি সৃষ্টি হয়েছে। আই লাভ দিস, মানে এই ওয়েস্টার্ন অনেক সাহসের ব্যাপার, অনেক সাহসের ব্যাপার। এবং ওয়েস্টার্ন এই যে এবং আমেরিকায়, কিন্তু আমেরিকা একটা সময় কি ছিল দেখ, এরা কিভাবে সোসাইটিকে বদলাইছে। আমেরিকা ভয়াবহ পশ একটা জায়গা ছিল, ভয়াবহ কর্পোরেট একটা জায়গা ছিল। আচ্ছা, তুই পালিশ করা জুতা, সেই জুতার সাথে ম্যাচ করা প্যান্ট, জুতা এবং প্যান্টের কালারের সাথে, ধর জুতা এবং প্যান্ট হচ্ছে তোর ব্ল্যাক, ব্ল্যাকের শেডের মধ্যে একটা পশ বেল্ট, সেটার সাথে ম্যাচ করা টাই, স্যুট না পরে তুই কোনো রেস্টুরেন্টে ঢুকতে পারতি না। আমেরিকা এক সময় ছিল দামি পোশাক ছাড়া কোনো রেস্টুরেন্টে ঢোকা যেত না। আজকে সেই আমেরিকানরা হাফ প্যান্ট পরে, টি শার্ট পরে রেস্টুরেন্টে ঢুকে। কেন? মাঝখানে কি ঘটলো? আগে স্যুট বুট ছাড়া কোনো স্যুট বুট হ্যাট, আমরা যে পুরানো দিনে আমেরিকান মুভি দেখি স্যুট বুট হ্যাট পরে, অলওয়েজ, আসলেই তাই। হ্যাঁ, আর এখন জুকারবার্গ সেদিন একটা ছবি দিচ্ছে যে আমি কোন গেঞ্জি পরে বের হবো আজকে। 3টা গেঞ্জি দিছে, হাফাতা গেঞ্জি, নরমাল গেঞ্জি, 3টা না প্রায় 14টা একই কালারের গেঞ্জি, খুবই সিম্পল গেঞ্জি। আসলে এইভাবে কখনো খেয়াল করে দেখা হয়নি, ভাইটাল চেঞ্জ। কিন্তু আমি ইভেন 1912 এর একটা টাইমে, ওই টাইমে নির্মিত একটা মুভি দেখলাম সেদিন, মোনালিসা স্মাইল, দেখছেন নাকি বস আমি জানি না, জুলিয়া রবার্টসের। ওই মুভিটাতে মাত্র 1912 সালের, অথচ ওইখানে নিয়মটা ছিল আমেরিকান মেয়েরা হচ্ছে স্কুল শেষ করে সররিটি হাউসে যাবে, সেখান থেকে বিয়ে হয়ে চলে যাবে হাজবেন্ডের বাসায়, জব করার কোনো রাইটই নাই। অথচ দে আর অ্যাডভান্সড নাও, অথচ তখনকার আমাদের লেখকরা যা লিখে গেছে অনেক বেশি অ্যাডভান্স ছিল নারীর প্রতি সম্মান। এইটা বদলাইছে হচ্ছে আমেরিকার কিছু তরুণ, কিছু পাগলা তরুণ। তার মধ্যে অ্যালেন গিন্সবার্গ একটা কবি ছিলেন, তিনি এই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। আমেরিকা একটা মুভমেন্ট শুরু হয়েছিল, আচ্ছা, মুভমেন্টের নাম হচ্ছে হিপ্পি মুভমেন্ট। হিপি মুভমেন্ট, হিপি মুভমেন্ট কি? হিপি মুভমেন্ট হচ্ছে কিছু ছেলে পেলে ঠিক করলো যে এত ফর্মালিটিস এগুলি ভালো লাগে না। আচ্ছা, কেন আমাকে প্রতিদিন সকাল উঠে শেভ করতে হবে? কেন আমাকে চুল কাটতে হবে? কেন আমাকে স্যুট বুট এবং চকচকে জুতা পরে বাইরে যেতে হবে? আমি মানুষ, আমার যেভাবে মন চাই সেভাবে থাকবো। তখন তারা একটা মুভমেন্ট তৈরি করলো, যাদের উদ্দেশ্য হচ্ছে, এই মুভমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে আমেরিকা যা ঘটে তার উল্টাটা করবে। যেমন এরা দাড়ি কামানো বন্ধ করে দিল, আচ্ছা, এরা চুল কামানো বন্ধ, গোসল করা বন্ধ করে দিল, এরা একসঙ্গে দল বেঁধে ঘুরে বেড়ায়। আমেরিকা তো মানে অনেকগুলো বাংলাদেশের সমান বিশাল, এটা তো একটা দেশ, একটা মহাদেশ। আমেরিকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এরা ঘুরে বেড়াতে লাগলো। এরা রাস্তায় ঘুমাবে, রাস্তায় বাথরুম করবে, কোনো ধরনের হেলথ টিপস গুলা তারা মানবে না, দাঁত ব্রাশ করবে না, ঠিক আছে, গায়ে ময়লা পড়বে, দাঁতে ময়লা দাগ হবে, এবং যা খুশি তাই করবে, সোজা কথা। প্রচুর সিগারেট খাবে, দরকার গাঁজা খাবে। এটা হচ্ছে সোসাইটির প্রতি তাদের বিদ্রোহ ছিল। এবং এই হিপ্পি মুভমেন্টটা এত জনপ্রিয় হয়েছিল যে হিপ্পি মুভমেন্টে লাখ লাখ তরুণ তরুণী যোগ দিয়েছিল। এবং সেই সময় বাবা মার সবচেয়ে বড় আতঙ্ক ছিল যে আমার ছেলে যাতে হিপ্পি না হয়। এখন যেন বাপ মার সবচেয়ে বড় আতঙ্ক আমার ছেলে যাতে নেশা না করে, তখন ছিল আমার ছেলে মেয়ে যাতে ওই হিপ্পি গ্রুপে না অ্যাড হয়। কিন্তু তারপর আমেরিকার প্রত্যেকটা পরিবার থেকে হয় ছেলে নয়তো মেয়ে হিপ্পি মুভমেন্টে যোগ দিয়েছিল। বছরের পর বছর এই আন্দোলন হয়েছে এবং এই আন্দোলন একটা সফল পরিণতি গেছে,
সফল পরিণতি জন্য আমেরিকা যারা সমাজ বিজ্ঞানী তারা দেখছে সোসাইটিকে যদি আমি সমাজকে যদি এত ধরাবাঁধা নিয়মের মধ্যে করে দিই যে স্যুট পরতে হবে আর চকচকে জুতা পরতে হবে আর দাড়ি কামানো থাকতে হবে, তাহলে এর বিপরীতে এত উগ্র একটা মুভমেন্ট তৈরি হবে হিপ্পি মুভমেন্টের মতো, তার চাইতে বাবা আমরা সেই স্বাধীনতা দিই। তখন আমেরিকান রেস্টুরেন্টরা বলে দিল যে তোমরা যা খুশি তাই পরে রেস্টুরেন্টে ঢুকতে পারবা, নো প্রবলেম। অফিসে বলে দিল যে তুমি চাকরি একটা নরমাল প্রপার ড্রেস পরে আসলেই হবে, নট নেসেসারি তোমাকে ফর্মাল গেট আপ করতে হবে। এটা ফ্যান্টাস্টিক একটা রেভলিউশন, আমি এটার কথা একেবারেই জানতাম না। এবং আমি চিন্তা করছি কি জানেন, এই যে আপনি বললেন না এক জায়গায় যে প্রত্যেকটা ঘর থেকে একটা না একটা ছেলে মেয়ে বাইরে হয়েছেই, তাহলে আমি চিন্তা করছি ওই প্রত্যেকটা ঘরের ভিতরের শিক্ষাগত সামাজিকতাটা কোন লেভেলে। এবং এইখান থেকে অ্যালেন্স গিন্সবার্গের মতো কবি আসছিল, ঠিক আছে, বিট মুভমেন্ট, অনেক ব্যান্ড তৈরি হয়েছিল, ঠিক আছে, অনেক গান তৈরি হয়েছিল। এবং হিপ্পি মুভমেন্টের একটা বড় অংশ আছে হচ্ছে ফরেস্ট গাম্প মুভিতে হিপ্পি মুভমেন্ট সম্পর্কে দেখা যায়। এবং এইটা সারা পৃথিবীর জন্য একটা দৃষ্টান্তমূলক বিপ্লব। বিপ্লব মানে কি? বিপ্লব মানে হচ্ছে গোলাগুলি। গাম্প যে মেয়েটাকে ভালোবাসে ওই তো হিপ্পি মুভমেন্টের সাথে, হিপ্পি মুভমেন্টের ছিল, ঠিক আছে। যে কোনো বিপ্লবে প্রচুর গোলাগুলি হয়, রক্তক্ষরণ হয়, এই বিপ্লবে কোনো রক্তক্ষরণ হয় নাথিং। ওরা একটা কথা বলতো, মেক লাভ নো ওয়ার। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিম এন্দাজ রবি, আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের 1 নম্বর আরজে রেহান, আমাদের সঙ্গে মৌনভাবে রয়েছেন মিস্টার রাজীব হাসান, এবং আমাদের সাথে অবশ্যই রয়েছে আমাদের জাহিদুল ইসলাম। এবং মানে সিরিয়াসলি মানে সেটা হচ্ছে যে এই যে হিপ্পি মুভমেন্ট, এই হিপ্পি মুভমেন্টের আগে পৃথিবীতে আরেকটা বড় মুভমেন্ট হয়েছিল, সেটার নাম হচ্ছে রেনেসা, আমরা যেটাকে বলি রেনেসা। ইন্ডাস্ট্রিয়াল মুভমেন্ট না, ইট ওয়াজ নট ইন্ডাস্ট্রিয়াল মুভমেন্ট। রেনেসা ছিল হচ্ছে যে, ধর আমি তোকে বুঝাই, আগে ছবি আঁকতো কি মানুষ, আগে ছবি যখন আঁকতো সেখানে একটা গাছ থাকতো, গাছের নিচে একটা মেয়ে বসে রয়েছে, আচ্ছা ঠিক আছে, একটা গরু সে মাঠে ঘাস খাচ্ছে, হ্যাঁ, এই ছিল হচ্ছে আগে ছবির বিষয়, একদম মানে আমরা যা দেখি তাই। রেনেসা মুভমেন্টটা কিভাবে চালু হলো? ফ্রান্সে এটা শুরু হয়েছিল। রেনেসা মুভমেন্টে যারা শিল্পী তারা উল্টা করে আঁকা শুরু করলো, আচ্ছা, যেমন একটা মেয়ে, তার নিচে একটা গাছ বসে আছে, আচ্ছা, মাঠের ঘাস তারা কুরকুর করে গরুটাকে খেয়ে ফেলতেছে, জাস্ট যা আমরা দেখি তার অপোজিট করে আঁকা শুরু করলো, যা খুশি তাই আঁকা শুরু করলো। এবং সারা প্যারিসের লোকজন খেপে গেল, যারা বড় বড় বোদ্ধা শিল্পী, এইসব কি, এসব কি, এসব কি হচ্ছে? আমরা এতদিন যা বলে আসছি, ওইখানে দেখা গেল যে সূর্য দিনের বেলা উঠে, চাঁদ রাতে উঠে, ওরা উল্টা করে রাখা শুরু করলো। ওরা একদম গভীর রাত, চারিদিকে ফিনিক ফোটা জ্যোৎস্না, মাথার উপরে সূর্য, একদম কমপ্লিটলি আউট অফ দি বক্স আঁকা শুরু করলো। এবং গানে টানে সব জায়গায় সুরের কোনো ঠিক নাই, তালের কোনো ঠিক নাই, তারা যা খুশি তাই করা শুরু করলো। এই যে এটা একটা কালচারালি বিদ্রোহ করা ছিল, যে যা আছে তার উল্টাটা করা, ঠিক আছে। এবং এই শিল্পীরা এখন হচ্ছে পৃথিবীর সবচেয়ে নামী শিল্পী, তাদের ছবি বিলিয়ন বিলিয়ন ডলার, এবং তাদের ছবি এখন পৃথিবীর সমস্ত মিউজিয়ামে আছে। এবং তারা যে উল্টা করে সবকিছু করা শুরু করছে, এই যে মুভমেন্টটা তারা শুরু করলো, ঠিক আছে, যে তুমি যেটা দেখো সেটাই কেবল সত্যি না, তোমার দেখার বাইরে আরেকটা সত্যি আছে, যে সত্যিটা তোমার মনের ভেতর আছে, রাইট, যে সত্যি তোমার মনের ভেতর আছে সেই সত্যিটাকে, এই যে শুরু, এটাই হচ্ছে রেনেসা মুভমেন্ট ছিল। এইভাবে সব জায়গায় তারা মানসিকভাবে পরিবর্তন নিয়ে আসলো। পৃথিবীর সবচেয়ে বড় বড় মুভমেন্টগুলো সব কালচারাল মুভমেন্ট ছিল। মুভমেন্ট, আন্দোলন, বিপ্লব, এগুলো কোনোদিন অস্ত্র দিয়ে কখনো কোনো কিছু জয় করা যায়নি। যেটা জয় আসছে অস্ত্র দিয়ে, যুদ্ধ দিয়ে যে জয়গুলো আসছে, সেটা খুবই সাময়িক, সেটা কোনো মিনিংফুল অর্থ দাঁড়ায়নি। সেটাই আমি খুব ডিটেলসে যেতে চাই না, যে যুদ্ধ করে আমি তোকে হারাই দিচ্ছি, যুদ্ধ করে রেহানকে আমি হারাই দিচ্ছি, তার মানে এই না যে রেহানের উপর আমি জয় প্রতিষ্ঠা করতে পারছি। তাকে আমি হারাইছি, এটা সত্যি। কাউকে হারালে আমি যে তার উপর জয়ী হলাম এমন কোনো কথা কোথাও লেখা নাই। বিশেষ করে অস্ত্রের মুখে যদি কাউকে পরাজিত করা হয়, তার মানে এই না যে সে পরাজিত হলো, তার ভেতরে সেই আদর্শ, সেই চিন্তা, সেই স্বপ্ন কিন্তু রয়েই গেল, সে এত ভয়ে কথা বলছে না। কিন্তু অন্যভাবে যদি আমি করি, আমি যদি রেহানকে ভালোবাসি, আমি যদি রেহানের স্বপ্নের কথা বলি, আমার স্বপ্ন যদি রেহানের স্বপ্নের চাইতে আরো চমৎকার হয়, এবং আমার স্বপ্ন যদি রেহানের স্বপ্নটাকে পুরো অ্যাটাক করে বসে, গ্রাস করে বসে, তাহলে কিরকম হয়? এগুলো হচ্ছে কালচারাল মুভমেন্ট। কালচারাল মুভমেন্টের দুইটা বড় উদাহরণ হচ্ছে হিপ্পি মুভমেন্ট এবং রেনেসা। এবং পৃথিবী বদলাইছে কালচারাল মুভমেন্টে। আমি ছোট্ট একটা কথা বলি, যে আমাদের সারা দিন নানান টিভি চ্যানেল, টক শো, অমুক তমুক, নানান জায়গা, এই যে ফেব্রুয়ারিতে ঢুকতেছি, টিভি খুললে টক শোতে বলা হবে তোমরা বাংলা সাহিত্য পড়ো, রবীন্দ্রনাথ পড়ো, নজরুল পড়ো, 21 ফেব্রুয়ারি অমুক বলা হচ্ছে।
সেটা কি আমাদের মনে কোনো কাজ করতেছে? কেন আমি রবীন্দ্রনাথ বলবো? হুইজ রবীন্দ্রনাথ? কেন আমি রবীন্দ্রসঙ্গীত শুনবো? হুইজ রবীন্দ্রসঙ্গীত? হোয়াট ইজ রবীন্দ্রসঙ্গীত? কিন্তু খুব প্রাউডলি বলতেছি, এটা রাজীবও বলে, খুব প্রাউডলি বলতেছি, আমরা গত 2 বছরে রবীন্দ্রনাথের উপর কমপক্ষে 8টা থেকে 9টা শো করছি। আসলেই তাই। এবং আমরা বলছি যে রবীন্দ্রনাথ বলেছেন পেয়ার কিয়া তো ডর না কিয়া। রবীন্দ্রনাথ এই কথা কোনোদিন বলেন নাই, কিন্তু রবীন্দ্রনাথ এর চাইতে আরো মধুর, এর চাইতে আরো ভয়াবহ, এর চাইতে আরো খোলামেলা কথা বলছে। সে ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাত না কোন ঘাটে মোর ভিল্ল তরি কি সোনার, কোন সোনার গা। এই কথাগুলো আমরা এই শোতে বলছি। রবীন্দ্রনাথকে আমরা স্ট্রেইট একটা বানায় ফেলছি, একটা পরকীয়া প্রেমিক বানায় ফেলছি। তার ভাবির সাথে প্রেম করতেছে, সে রানুর সাথে প্রেম করতেছে, অমুকের সাথে, একদম বাস্তব রবীন্দ্রনাথকে তুলে ধরছে। এবং মানুষের মধ্যে, পোলাপানের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে, তারা বই মেলায় গিয়ে রবীন্দ্রনাথের বই কিনছে। এটাই তো দরকার। নরেন্দ্রনাথ মিত্রের কয় কপি বাংলাদেশে বই বিক্রি হয়েছে আমি বুকে হাত রেখে বলতে পারবো। আমাদের এই শো আমরা কি নরেন্দ্রনাথ মিত্রের কমপক্ষে 10টা থেকে 15টা গল্প বলছি এই শোতে। নরেন্দ্রনাথ মিত্র, আমি অন্তত বলতে পারবো এখন বাংলাদেশে যে পরিমাণ লোক নরেন্দ্রনাথ মিত্র নামক এই লেখকটির কথা জানেন, নরেন্দ্রনাথ মিত্রের জন্মভূমি কলকাতা, সেখানে এত মানুষ তাকে চেনেন না। একদম এটা আমি দেখে দিতে পারবো। দিস ইজ কল কালচারাল মুভমেন্ট। কাউকে মাথার ভিতর কোনো কিছু ঢুকাতে হলে তাকে ভালোবেসে ঢুকাতে হয়, জোর করে কোনো কিছু ঢুকানো যায় না। আসলে অস্ত্র, যুদ্ধ, ভয়, লেখাপড়া। রিহান, একটা কথা জাস্ট তুই ভেবে দেখ যে তুই কোন কথাগুলো মনে রাখিস। জীবনে যা কিছু সুন্দর, কাউকে চুমু খাওয়া, কাউকে জড়িয়ে ধরা, কাউকে হাত ধরা, সবাই একসাথে খেতে বসা, এগুলো কিন্তু কোনো বই পুস্তকে লেখা নাই না। এগুলো আমরা করতে করতে, জানতে জানতে, চলতে চলতে শিখছি, এবং এই শিক্ষাটা আমাদের সারা জীবন থেকে যাবে। আমরা আজও বিপদে পড়লে বলি ও মা কি হইলো, মাগো, ব্যথা পাইলে বলি মাগো। কোনো বইতে লেখা আছে যে ব্যথা পাইলে তুমি মাকে ডাকবে? না, এগুলো ভিতর থেকেই চলে আসে, এগুলো ভেতর থেকে চলে আসে। আমাদের প্রত্যেকের ভেতরে মহান মহান মানুষ বাস করে, আমাদের প্রত্যেকের ভেতরে আইনস্টাইন আছে, রবীন্দ্রনাথ আছে, বড় বড় দেবতা মহাপুরুষ আছে। শুধু আমাদের দরকার একটু ঝাঁকি মেরে তাদের ভেতর থেকে রবীন্দ্রনাথ, আইনস্টাইন এদেরকে বের করে নিয়ে আসা। এবং তাদের ভেতরে তো একটা পশু আছে, কারোর ভেতরে কুকুর আছে, কারোর ভেতরে শুয়োর আছে। যখন আমরা ঘৃণার কথা বলবো, হিংসার কথা বলবো, যুদ্ধের কথা বলবো, তখন তাদের ভেতর থেকে ওই নেগেটিভ শিয়াল, শুয়োর এরা বেরোবে। আর আমরা যখন ভালোবাসার কথা বলবো, তখন তাদের ভেতর থেকে ভালোবাসা বেরোবে। সো ওই যে বললাম, হিপি মুভমেন্টের একটা ডায়লগ ছিল, মেক লাভ নো ওয়ার। মেক লাভটা কিন্তু ইংরেজিতে প্রেম করো না, মেক লাভ ইংরেজি অর্থটা হচ্ছে বিছানায় যাও, রাইট। এবং ওরা কি বলতেছিল? ওরা বলতেছিল যে সে ভিয়েতনামের যুদ্ধ চলতেছে, আমেরিকার সমস্ত ইয়াং পোলাপানকে যুদ্ধে পাঠাই দেওয়া, সেনাবাহিনী থেকে আমেরিকা যত ইয়াং আছে সব যুদ্ধে পাঠাই দিচ্ছে। এবং তারা ভিয়েতনামে আইসা যুদ্ধ করতেছে, গুলি খাচ্ছে, তারা ভিয়েতনামীদের মারতেছে, নিজেরাও মরতেছে। আমেরিকার রাস্তায় কোনো ইয়াং পোলাপান নাই, সব বুড়োরা বসে রয়েছে। কিন্তু আমেরিকার সমস্ত ইয়াং পোলাপান কেন গেছে ভিয়েতনামে যুদ্ধ করতে? কিসের জন্য এই যুদ্ধ করে কি লাভ হবে? নোবডি নোস। কিছুদিন পর পর প্লেন ভর্তি করে কফিন আসে, কফিনে শত শত আমেরিকান সোলজারদের লাশ, ইয়াং ছেলেদের লাশ। 16 হইলে এখানে যুদ্ধে যাইতে হতো। ওইখান থেকে, ওই হিপ্পি মুভমেন্ট থেকে গান লেখা হয়েছে, হোয়ার হ্যাভ অল দ্য ফ্লাওয়ার্স গন, হোয়ার হ্যাভ অল দ্য ফ্লাওয়ার্স গন। ওইখান থেকে একজন গান লিখছে যে আমাদের দেশের সমস্ত ফুল কোথায় চলে গেছে। ওইখান থেকে তারা তীব্র ঘৃণা নিয়ে লিখছিল, মেক লাভ, বান্ধবীর সাথে শুয়ে থাকো, কিন্তু যুদ্ধ করো না। তখন সেই গানটা লেখা হয়েছে, হোয়ার হ্যাভ অল দ্য ফ্লাওয়ার্স গন। রাস্তা ভর্তি, পার্ক ভর্তি, রেস্টুরেন্ট ভর্তি, ইয়াং ছেলে মেয়েদের কোনো হইচই নাই। বুড়োরা বসে বসে কথা বলতেছে, বুড়োরা বসে গল্প করতেছে, তারা অপেক্ষায় আছে কখন তাদের সন্তানের লাশ অথবা হাত কাটা, পা ভাঙা সন্তান, পঙ্গু সন্তান দেশে আসবে। আমরা কি এই গানটা শুনতে পারি জাহিদ? এই গানটা অফকোর্স আমরা শুনতে পারি। তার আগে একটা কথা বলি, একটা দাও। একবার এই ধরনের একটা মুভি দেখছিলাম, ওই মুভিটাতে এই কাহিনীটা খুব সুন্দর করে দেখাইছিল। ইট ওয়াজ আ ওয়ার বিটুইন পোল্যান্ড এন্ড সাম আদার কান্ট্রি, আমার ঠিক দেশগুলো মনে নেই। ওইখানে দেখাইছিল সমস্যাটা এরকম যে একটা মেয়েকে বাঁচানো নিয়ে হচ্ছে পুরো মুভির কাহিনী, কারণ মেয়েটা হচ্ছে প্রেগন্যান্ট, এবং এই মেয়েটা হচ্ছে লাস্ট 13 বছরের প্রথম প্রেগন্যান্ট মেয়ে ওয়ার্ল্ডে। অনেকদিন ধরে মানুষ জন্ম নিচ্ছে না,
লাস্ট 18 বছর বয়সের ছেলেটা মারা গেছে, সেটা নিয়ে অনেক বড় নিউজ হচ্ছে। এবং আলটিমেটলি যখন এই প্রেগনেন্ট মেয়েটার বাচ্চাটা হয় তখন প্রচন্ড যুদ্ধ অবস্থায় ছিল দেশটা, চারিদিকে কাটাকাটি চলছে। বাচ্চার কান্না শুরু হওয়া মাত্র একজন একজন করে সোলজার সবার অস্ত্র থেমে গেল, সবাই চুপ করে দেখলো বাচ্চাটা কাঁদতে কাঁদতে যাচ্ছে। দ্য ওয়ান লাস্ট হিউম্যান, পৃথিবীর সবচেয়ে ছোট সন্তান। অসাধারণ একটা মুভি ছিল, জাস্ট নামটা মনে পড়ছে না। আমি আরেকটা মুভির গল্প তোকে বলবো, তার আগে পিট সিজারের এই গানটা শুনি। শিওর। এই পিট সিজার আরেকটা ভয়াবহ গান আছে, এটা হচ্ছে লিটল বক্সেস। আচ্ছা, লিটল বক্সেস গানটার মানেটা হচ্ছে যে আমাদের আধুনিক মানুষরা আমরা নানান ধরনের বাক্সের ভেতর বন্দি। রেডিও একটা বাক্স, টেলিভিশন একটা বাক্স, এসি একটা বাক্স, যে বাসায় আমরা থাকি সেটা একটা বাক্স, বাসা থেকে বেরিয়ে স্কুলে যাই ওইটা একটা বাক্স, স্কুল থেকে পাশ করে কলেজে যাই ওই বিল্ডিংটা একটা বাক্সের মতো, স্কুলে যাওয়ার পথে গাড়িতে উঠে সেটাও একটা বাক্স, ঠিক আছে। কলেজ থেকে অনেক কষ্ট করে পাশ করে অনেক পরীক্ষা দিয়ে আমরা ইউনিভার্সিটিতে ঢুকি, সেটা আরেকটা বড় বাক্স। এবং মানুষ জন্মাইছে বাক্সের ভেতর থাকার জন্য না, কিন্তু আমাদের গোটা জীবন এক বাক্স থেকে আরেক বাক্সে, ঘর, অফিস, হাসপাতাল, স্কুল, কলেজ, নানান ধরনের বাক্সের ভেতর আমাদের সময়টা কাটছে, আমাদের পুরো জীবনটা পার হয়ে যাচ্ছে। একটা অসাধারণ, এই পিটসের একটা অসাধারণ গান ছিল লিটল বক্সেস। অদ্ভুত একটা গান লিটল বক্সেস। এবং এই গানটা শুনলাম যে হয় অল দ্য ফ্লাওয়ার্স গন, ঠিক আছে, কত গভীর আবেগের একটা গান। এবং আমি আমার শ্রোতাদেরকে রিকোয়েস্ট করবো যে আমার শ্রোতারা, মানে আমাদের শ্রোতারা খুবই ভালো রে রেহান, ওরা না এইসব গল্প শুনতে পছন্দ করে। ওরা বলে যে এই কোন এক মেয়েকে নিয়ে আপনারা রাখছেন, কেন তার সাথে ব্যাকর করতেছেন, বেটার গল্প বলেন, গল্প শুনি। আজকে তুই যুদ্ধের গল্পটা আমাকে আবার মনে করাই দিস, আমি একটা যুদ্ধের গল্প বলবো। তার আগে আমরা চলে যাই নরেন্দ্রনাথ মিত্রের এই গল্পটার নাম হচ্ছে কন্যা। এই গল্পটাতে চলে যাই, এরপর যুদ্ধের গল্পে ঢুকবো। এবং আজকে এই শীতের রাতে তোমরা গল্প শুনো, একটা দেশি গল্প আর একটা বিদেশি গল্প। ছোট্ট একটা শহর, ওই শহরের সব মানুষ সুখী, কাজ করে, স্কুলে যায়, কলেজে যায়, অফিস করে, বাজার করে, বাসায় গিয়ে রান্না করে খায়। ওই শহরে দুইটা পরিবার ছিল। একটা পরিবার তার হচ্ছে উকিল পরিবার। আচ্ছা, বাবা উকিল, বিশাল উকিল, অনেক টাকা পয়সার মালিক। শহরের সবাই সেই বাবাকে এক নামে চেনে। সেই উকিল বাবুর একটা মাত্র মেয়ে। আচ্ছা, সেই মেয়েটাকেও শহরের সবাই চেনে, দুইটা কারণে চেনে। এক নম্বর কারণ হচ্ছে মেয়েটা অসামান্য রূপবতী, আচ্ছা, এই কারণে সবাই তাকে চেনে। দুই নম্বর কারণ হচ্ছে সে শহরের সবচেয়ে বড় লোকের মেয়ে, তার বাবা একজন উকিল। ওই শহরে আরেকজন লোক ছিল, সেই লোকটা সেই উকিলের মতোই বড় লোক। আচ্ছা, কিন্তু উকিলের চাইতে বেশি বড় লোক না, তার চাইতে একটু কম বড় লোক। আচ্ছা আচ্ছা, সেই লোকটা হচ্ছে ডাক্তার। ওই শহরের একজন ডাক্তার, তাকে সবাই একদমই চেনে। ডাক্তার মানুষ, খুবই ভালো মানুষ। এবং হ্যাঁ, উকিল বাবুর মতো তার এত বেশি টাকা পয়সা নাই, কিন্তু আছে, তারপর টাকা পয়সা তার আছে। তার ঘরে আবার একটা ছেলে, একটাই ছেলে। সেই ছেলেকেও সবাই চেনে, কারণ সেও বাবার মতো ডাক্তারি পড়ে একদম ফার্স্ট ক্লাস পেয়ে সবাই মাত্র পাশ করেছে। আচ্ছা, এখন খুব স্বাভাবিক কারণে ছেলেটারও বিয়ের বয়স হয়েছে, মেয়েটারও বিয়ের বয়স হয়েছে। ছেলেটার বাবা ছেলেটাকে বললো যে শোনো, তুমি তো ডাক্তার হলা, কয়েকদিন পর তুমি শহরে গিয়ে ডাক্তারি শুরু করবা, তার আগে আমি চাই তোমার বিয়ে হোক। আচ্ছা, ছেলে বললো কাকে বিয়ে করবো? তো ওর বাবা খুবই ক্যাজুয়ালি বললো, এই শহরে তো বিয়ে করার মতো তোমার একজনই যোগ্য পাত্রী আছে, উকিল সাহেবের মেয়ে অনামিকা, তাকে তুমি বিয়ে করবা। ওকে, কারণ এর বাইরে তার কোনো যোগ্য মেয়ে নাই, পারফেক্ট ম্যাচ। তো সে ছিল বললো যে না, আমি বিয়ে এখন করবো না, কারণ বিয়ে করলে আমার লেখাপড়ায় খুব সমস্যা হবে, আমার প্র্যাকটিসে খুবই সমস্যা হবে, আমি বিয়ে আরো কয়েকদিন পরে করবো। কারণ আমার প্র্যাকটিস করা চাইতে আমার লন্ডনে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে, আরো বেশি ডাক্তার ডিগ্রি আছে। আমি লন্ডনে পড়াশোনা করে ওগুলো শেষ করে তারপরে এসে বিয়ে করবো। বাবা বলে ঠিক আছে, বিয়ে এখন না করো, এক কাজ করো, আমরা চলো ফর্মালি মেয়েটাকে দেখি, বিয়ের কথা হয়ে থাকলো, তারপর তুমি লন্ডন ঘুরে আসো 2 বছর পর, তারপর তোমাদের বিয়ে দেবে। ছেলে এই শর্তে রাজি হইলো, তারা দল বেঁধে গেল মেয়েটাকে দেখতে। তারপর মেয়েটাকে ছেলেটা দেখলো,
দেখার পর তার মাথা পুরো খারাপ হয়ে গেল। এই ছেলেটা, হ্যাঁ, এই শহরে এত অসাধারণ একটা মেয়ে আছে, যেমন তার কথা তেমন তার হাসি, তেমন তার গান, তেমন তার তাকানো, সবকিছুই কেমন যেন। ছেলেটা মেয়েটাকে দেখতে গিয়ে ঠিক করে ফেললো যে এই মেয়েটাকে ওই বিলেট ফিলেট সব বাদ, আগে বিয়ে করবো, তারপর বিলেট যাওয়া, তারপর কলকাতায় গিয়ে প্র্যাকটিস করা। হ্যাঁ, এটা তো সে বাবাকে বলতে পারে না, কারণ সে বাবাকে একটু আগে বলছে, এই সাথে রাজি হয়েছে যে 2 বছর পরে এই মেয়েকে বিয়ে করবে। এখন কিভাবে সে বাবাকে বলবে? আচ্ছা, প্রথমে যা করে আর কি, ছেলেরা বন্ধু বান্ধবরা বলা শুরু করলো, বন্ধু বান্ধবরা হাসাহাসি করলো, হ্যাঁ তুমি বিয়া করবা না, হ্যান ত্যান, এখন মাম্মা তুমি হ্যাপি হয়ে গেছে, এখন বিয়ে করতে হবে। ফাইনালি এই কথাটা ছেলের বাবার কানে পৌঁছালো। এটা শুনে ছেলের বাবা মুচকি হাসলেন, কারণ উনি এটাই চেয়েছিলেন। ফাইনালি কথাটা মেয়ের বাবার কানে পৌঁছালো। আচ্ছা, উনিও মুচকি হাসলেন, কারণ উনিও এটা চেয়েছিলেন। বাহ, এই কারণেই তো এই শহরে সবাই সুখী। এই কারণে শহরে সবাই সুখী। কিন্তু এই সুখটা বেশি দিন থাকলো না, তাদের বিয়ে হইল। বাসর রাতে নববধূ বসে রয়েছে, ছেলেটা তার ঘুমটা সরিয়ে দেখলো তার 2 চোখ দিয়ে তত্তর করে পানি ঝরছে। আচ্ছা, ছেলেটা ভাবলো যে আচ্ছা ফাইন, এতদিন বাবা মা সংসারে ছিল, সেখান থেকে স্বামীর সংসারে আসছে, সারা জীবনের বাবা মাকে ছেড়ে আসতে মেয়েটা তো খুবই কষ্ট হয়েছে, কাদাটাই তো স্বাভাবিক। কিন্তু মেয়েটা হাওয়া করে কেটে যাচ্ছে, এবং ডাক্তার একটু অবাক হলো, কিন্তু খুব বেশি অবাক হলো না। আবার এটাও ভাবলো যে কিন্তু এই বিয়েটা তো এক শহর থেকে আরেক শহরে না, একই শহরের 2টা বাড়ি, পাশাপাশি 2টা পাড়া, এত তো কষ্ট হওয়ার কিছু নাই। সেটাই। যাই হোক, তাদের সংসার শুরু হলো। সংসার শুরু হওয়ার 1 মাসের মাথায় প্রথমে বাসায় কানাঘুষা শুরু হলো। বৌদি, বাসার ভাবি, খালাম্মা এরা ফিসফিস করা শুরু করলো, এবং কিছুদিনের মধ্যে মেয়েটা কেন কাঁদতো সেই রহস্য উদ্ঘাটিত হলো। সেটা হচ্ছে মেয়েটা যখন বিয়ে করে তখন সে 2 মাসের প্রেগনেন্ট ছিল। আচ্ছা, সেই ডাক্তার ছিল খুবই চাল্লু ডাক্তার, যে ছেলেটা বিয়ে করছে। জীবনে কোনোদিন কোনো বন্ধু তাকে ঠকাতে পারেনি, কোনোদিন সে কোনো বাজিতে হারেনি, তার কোনো ব্যর্থ হওয়ার ইতিহাস নাই। সে হতভম্ব হয়ে রইল, এত খুঁজে, এত বেছে, এত পছন্দ করে নিজের আগ্রহে বিয়ে করলাম, সেই মেয়েটা 2 মাসের প্রেগনেন্ট। মেয়েটাকে যে তুমি আমাকে কেন ঠকালে? মেয়েটা বললো আমি তোমাকে ঠকাইছি, এটা ঠিক, তো ইচ্ছা করে ঠকাই নাই, কেউ আমার সাথে জোর করছিল, এটা ঘটে গেছে। আমি আমার বাবাকে বললাম বিয়ে করবো না, তো আমার বাবা আমার ফ্যামিলির সম্মান রক্ষা করার জন্য বিয়ে দিয়েছে। ছেলেটার মাথা খারাপ হয়ে গেল, এদিক সেদিক যায়, মুখ তুমুক। একটা পর্যায়ে ছেলেটা ঠিক করলো এত বড় প্রতারণা, এত বড় অবিশ্বাস, এত বড় ব্লান্ডার মেনে নেওয়া সম্ভব না, মেয়েটাকে সে ডিভোর্স দেবে। যখনই কথা হতো যে মেয়েটাকে সে ডিভোর্স দেবে, তখন অন্যরকম সমস্যা তৈরি হলো। প্রথমে মেয়ের বাবা মা চলে আসলো, এসে ছেলের হাতে পায়ে ধরে কাঁদলো যে যা হওয়ার হয়ে গেছে, এখন যদি মেয়েটাকে ডিভোর্স দাও তাহলে এই শহরে আমরা থাকতে পারবো না। আমাদের এতদিনের মান সম্মান, আমাদের এতদিনের প্রভাব প্রতিপত্তি, আমাদের এতদিনের গর্ব সব ধুলায় মিশে যাবে। আমাদের মেয়ের জীবনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ইটস ট্রু, বিয়ে যেহেতু হয়ে গেছে তুমি ব্যাপারটা মেনে নাও। আমাদের টাকা আছে, তুমি বিলাত কেন, তুমি সারা পৃথিবীতে যদি ডাক্তারের পড়তে চাও সেই ব্যবস্থা আমরা করে দেবো, কিন্তু তুমি ব্যাপারটা মেনে নাও। আর ছেলেটার কথা একটাই, না আমি মানবো না, কেন না, আমাকে ঠকানো হয়েছে, আমাকে মিথ্যা কথা বলা হয়েছে, আমাকে যে বিয়ের সময় প্রতারণা করছে, আমি সারা জীবন তার সাথে কিভাবে থাকবো। এরপর খুবই কান্নাকাটি, হইচই, চিল্লাফাল্লা, 2 পরিবারের মধ্যে তর্জন গর্জন, মারামারি, কাটাকাটি। একটা পর্যায়ে মেয়েটাকে একটা সুটকেস নিয়ে বাবার বাড়ি চলেই যেতে হলো। আচ্ছা, এরপর শুরু হলো অন্য খেলা। কিরকম? প্রথমে মেয়ের বাড়ি থেকে খুব বিনয়ী রিকোয়েস্ট আসতে থাকলো, হাতে পায়ে ধরাধরি টাইপের রিকোয়েস্ট। এরপর শুরু হলো শত্রুতা 2 ফ্যামিলির মধ্যে। আচ্ছা, ছেলের বাড়ির কোনো চাকর বাজারে গেছে, তাকে ধরে মেয়ের বাড়ির চাকর পিটায় শোয়া ফেলছে বাজারে। মেয়ের বাড়ির কোনো ছেলে ফুটবল খেলতে গেছে, তাকে ধরে ছেলের বাড়ির আরেকটা ফুটবলের গ্রুপ ওই ছেলেটাকে পিটায় শোয়া ফেলছে। ছেলের বাড়ির সামনে দিয়ে যখন মেয়ের ফ্যামিলির কেউ যায়, ছেলের বাড়ি জানালা দিয়ে ঢিল ছুঁড়ে। মেয়ের বাড়ির সামনে দিয়ে যখন ছেলের বাড়ির কেউ যায়, তখনও তারা জানালা দিয়ে ঢিল ছুঁড়ে, একে অন্যের গায়ে থুতু দেয়। পুরো শহর 2 ভাগে ভাগ হয়ে গেল, শুরু হলো শত্রুতা। একদিন
ছেলেটাও ভালো নাই সেপারেটলি, মেয়েটাও তো ভালো নাই একদমই। একদিন ছেলেটা, তার মন খুব খারাপ, সে নদীর ধারে একা একা ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা। হঠাৎ করে সামনে একটা বিশাল দেহি লোক এসে দাঁড়ালো, তার হাতে বর্ষা। বলল যে তুমি আমার সাথে এখনই যাবা, যেখানে যেতে বলবো, তা না হলে বর্ষা দিয়ে তোমাকে কেটে 2 টুকরা করে ফেলবো। বলে তাকে একটা গাড়িতে উঠায় ছেলেটাকে লুট করে কিডন্যাপ করা হলো। তারপর কি হলো ছোট্ট 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 একটা বিরতির পর শুনবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ ছবি, আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান এবং আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন রেহান। এবং আমরা গল্প বলছি, কোন জায়গায় জানাচ্ছিলাম রে ভাই? ওই যে লোকটাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে একটা বিশাল দেহি লোক। তো ডাক্তার খুবই হতভম্ব, তাকে চোখ বেঁধে গাড়িতে বসায় রাখা হয়েছে। সে ভাবছে যে আমার জীবনে আর কত অ্যাক্সিডেন্ট ঘটবে, আমি কিছুদিন আগে বিয়ে করলাম, সারা শহরের লোককে দাওয়াত দিলাম, কয়েক হাজার বরযাত্রী ছিল, এখন কারো কাছে মুখ দেখাতে পারি না, কারণ যাকে বিয়ে করছি সেই মেয়েটা প্রেগনেন্ট। আজকে আমি প্রথম বাসা থেকে বের হলাম, তো নদীর পাড়ে আসছে, আজকে আমাকে লুট করে নিয়ে যাচ্ছে, না জানি কোন ডাকাতের হাতে পড়ছে। একটা পর্যায়ে গাড়ি চলছে চলছে চলছে, কোথায় যাচ্ছে তারপর ঠিক ঠিক না। একটা পর্যায়ে ছেলেটা আবিষ্কার করলো তাকে একটা বাসার সামনে দাঁড় করানো হয়েছে, হয়ে তারপর তাকে বাসার ভিতরে ঢুকানো হইলো। আচ্ছা। ধরে দুজন দিতে ঢুকালো, ঢুকানো একটা রুমের মধ্যে ঢুকানো হলো এবং তার চোখের বাঁধন খোলার পর সে আবিষ্কার করলো এটা হচ্ছে সেই মেয়ের বাসা, যাকে সে বিয়ে করছিল। তার সামনে বসে আছে মেয়ের বাবা। মেয়ের বাবা হাত জোর করে বসে রয়েছে, তাকে হাত জোর করে বলছে যে তুমি আমার মেয়ের জীবনটাকে তুমি ধ্বংস করো না, তুমি শুধু আমার মেয়ের জীবনটাকে ধ্বংস করছো না, তুমি আমাদের গোটা ফ্যামিলিটাকে ধ্বংস করছো, এবং আমি আমার ফ্যামিলি বাঁচানোর জন্য যা যা করা দরকার সব করবো, দরকার তোমাকে মেরে ফেলবো, আমার মেয়েকেও মেরে ফেলবো, তো আমার মেয়ের জীবন এইভাবে তুমি ধ্বংস করো না, কোনোভাবেই ধ্বংস করো না, তোমার যা লাগে তুমি দরকার আরেকটা বিয়ে করো, কিন্তু আমার মেয়েকে তুমি ডিভোর্স করো না, তুমি দরকার হলে আলাদা থাকো, কিন্তু আমার মেয়েকে ডিভোর্স করো না। আমার একটা জিনিস আছে, সম্মান। এই সম্মানের কারণে আমার এত প্রভাব, এত প্রতিপত্তি, আমার ফ্যামিলি পুরো দাঁড়িয়ে আছে এই সম্মানের উপর। এই সম্মানটা আমার কাছ থেকে কেড়ে নিও না। আমার তোমার কাছে কিছু চাওয়া নেই, আমার মেয়ে তোমার সাথে সংসার করবে না, কোনোদিন কোনো দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াবে না, তোমার খাবে না, তোমার পড়বে না, তোমার বাসায় থাকবেও না, শুধু তুমি তাকে স্বীকৃতিটা আছে যে সে তোমার স্ত্রী, এই স্বীকৃতিটা উঠিয়ে নিও না। আমরা সবাই ধ্বংস হয়ে যাব। ছেলেটা তো রাগে কাঁপছে যে তাকে লুট করে নেওয়া হয়েছে, তাকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে, একে তো তাকে ঠকানো হয়েছে, দ্বিতীয়ত তাকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে। হাউ কাম? প্রথমে মানে তার শ্বশুর অনুনয় বিনয়, তারপর তর্জন গর্জন, ভয় দেখানো, এর মধ্যে শাশুড়ি আসলো, শাশুড়ি আবার খাবার নিয়ে আসছে, সেই খাবারের মধ্যে আবার মিশানো আছে, যে কি বলে তাবিজ কবজ মিশানো আছে, ঠিক আছে, যাতে সে পাগল মতো সারা রাত তাকে আটকে রাখা হইলো বাসায়, যে সে সিদ্ধান্ত দিয়ে তারপর এই ছেলে বাসা থেকে বের হবে। আচ্ছা। ভোর রাতের দিকে মেয়েটা আসলো রুমে, কাঁদতে কাঁদতে সে তার বাবা মার হাতে পায়ে ধরে বলল যে তোমাদের পায়ে ধরে ওকে ছেড়ে দাও, আমার আর বাঁচার জায়গা নাই, আমি এই কষ্ট নিতে পারছি না, এই লোকটার কোনো দোষ নাই, আমরা এটাকে ঠকাইছি, এটা আরো বেশি অন্যায়, তাকে আমরা এখন কিডন্যাপ করে নিয়ে আসছি, আমাদের ক্ষমতা থাকুক কিন্তু তারপর আমরা তাকে কিডন্যাপ করতে পারি না। এবং এই ছেলেটা পুরোপুরি রাইট, ও যা বলছে পুরোপুরি রাইট, আমার মতো মেয়ের সাথে তার সংসার করা উচিত না। তোমার বাবা বলতেছে কিন্তু এটা তো তুই ইচ্ছা করে করিস না, এটা তোকে কেউ জোর করে করছে, যাই হোক সেটা আমরা ওকে জানাইতে পারতাম, আমরা ওকে ঠকাইছি, এবং ও যদি এই শাস্তি দেয় আমাকে ডিভোর্স, আমি সেটা মেনে নেব। মেয়েটার এই কথা শুনে মেয়ের বাবা কেঁদে দিল, মেয়ের মা কাঁদা শুরু করলো, শুধু ছেলেটা ভাবলো ও এটাও নিশ্চয়ই নাটকের অংশ, আমার সামনে এসে এখন হিরোগিরি ফলানো হচ্ছে, লম্বা লম্বা ডায়লগ দেওয়া হচ্ছে। যাই হোক, মেয়েটার অনুরোধেই ছেলেটাকে সকালবেলা ছেড়ে দেওয়া হলো। তারপর তো দুই ফ্যামিলির আরো শত্রুতা বাড়লো, আরো মারামারি হইলো দুই পরিবারের মধ্যে। এরপর একটা সময় যা হয়, সব ঘটনা 2, 3, 4 বছর টিকে থাকে, তারপর তো এক সময় সবাই ভুলে যায়। ওই ছেলে ডাক্তারটা সে এক সময় লন্ডন চলে গেল মনে দুঃখে পড়াশোনা করতে। পড়াশোনা করে সে 2 বছর না 4 বছর পর দেশে ফিরে আসলো। দেশে ফিরে আসার পর অনেক দেখে, অনেক যাচাই বাছাই করে, মেডিকেল এক্সামিনেশন করে
খুবই সুন্দর এক মেয়েকে বিয়ে করলো, আচ্ছা, যে প্রেগনেন্ট না। তারপর তাদের সংসার হলো, তাদের পরপর 2টা বাচ্চা হলো। এইভাবে দিন গড়াতে থাকলো, মাস গড়াতে থাকলো, বছর গড়াতে থাকলো। লোকটার বয়স এখন 45। আচ্ছা, শহরে সে বিশাল ডাক্তার, বসে আছে তার চেম্বারে। একদিন প্রচুর রোগী, সে চোখের ডাক্তার, প্রচুর রোগী। হঠাৎ করে তার অ্যাসিস্ট্যান্ট বলল যে স্যার, একজন রোগী আসছেন অনেক দূর থেকে, বিশেষভাবে অনুরোধ করছেন যাতে তাকে একটু আগে ভাগে দেখে দেওয়া হয়। আচ্ছা, মানে বড় ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট তো ছোট ডাক্তার হয়, ছোট ডাক্তার আর কি বলতেছে। তখন সেই ডাক্তার খেপে গেল, কি রোগী পুরুষ না মহিলা এটা আগে বললো। তোমার সে জুনিয়র ডাক্তার মাথা নিচু করে বলবো স্যার সে মহিলা। ও এই জন্য মহিলা দেখেই পটে গেলা? কখনো মহিলা দেখলে পটবা না। আচ্ছা, দেখতে কেমন? সেটা মাথা নিচু করে, জি স্যার দেখতে ভালো। এইটা হচ্ছে সমস্যা, কখনো রূপ দেখে পটবা না, রূপ দেখে পটে যেও না। বলে তারা পুরান কথাটা মনে পড়লো, রূপ দেখে সে ভুলেছিল। পরে কিছুক্ষণ পর তার মনে হলো আচ্ছা ঠিক আছে, তার জুনিয়র একটা রিকোয়েস্ট করছে একটা মহিলার ব্যাপারে দেখে দেয়া, ঠিক আছে জুনিয়রকে দেখে, আচ্ছা ঠিক আছে তোমাকে ধমক দিয়ে ফেলছে বেশি, যাও তোমার এই রোগীকে নিয়ে আসো। তো ছেলেটা সেই রোগীকে নিয়ে আসলো। রোগীটাকে দেখেই ডাক্তার দাঁড়ায় গেল, তুমি? তখন সে জুনিয়র ডাক্তার হেসে দিল। জুনিয়র ডাক্তার বলল তুমি ওই ঘরে যাও। তার সামনে দাঁড়িয়ে আছে সেই অনামিকা, তার প্রথম স্ত্রী যাকে সে ডিভোর্স করছিল। এবং অনামিকার দিকে তাকায় আর ডাক্তার অবাক হয়ে গেল, কারণ এ যে ফ্যামিলির মেয়ে, এত বড় লোক, তার দামি শাড়ি পরার কথা, কিন্তু তার চুলে পাক ধরেছে, তার চোখে মুখ থেকে হাড় বেরিয়ে আসছে, শুকনা কটকটি হয়ে গেছে, মনে হয় যে ঠিক মতো খাইতে পায় না, মনে হয় যে জামা কাপড়ের অবস্থা ভালো না, এবং হাতে দামি কোনো ব্যাগ নাই, দামি কোনো ঘড়ি নাই। বোঝাই যায় যে মেয়েটা গরিব হয়ে গেছে। আসলে মেয়েটা গরিব হয়ে গেছিল, কারণ এই ঘটনার পর শহরে তারা এক ঘরে হয়ে যায় এবং তার বাবার প্রভাব প্রতিপত্তি করতে আস্তে আস্তে তাদের পুরো পরিবারই ধ্বংস হয়ে যায়। আচ্ছা, কিন্তু এত কিছুর পরও মেয়েটার চেহারার মধ্যে একটা ব্যক্তিত্বের শক্তি ছিল। আচ্ছা, সে সাহসী, তার ব্যক্তিত্ব আছে, সেটা লক্ষ্য করা যায়। তো এই জন্য মানে আমাদের অনেক শ্রোতাদের মানে এখানে জাস্ট একটা ছোট্ট বোনাস পয়েন্ট দিয়ে রাখি, তোমাদের একটা বোনাস ইনফরমেশন দিয়ে রাখি, যে আমাদের ছেলেরা এবং মেয়েরা দুই দলেরই ধারণা যে চেহারা বোধহয় শেষ কথা। ট্রাস্ট মি, চেহারা কোনো শেষ কথা না। যে ছেলে চেহারা সুন্দর, ফর্সা, লম্বা, রাজীবের মতো, আড়ালে মেয়েরা ওকে গাব বলে ডাকে। ইফ ইউ হ্যাভ দ্যাট পার্সোনালিটি, তোমার পার্সোনালিটি যদি খারাপ হয়, তোমার যদি কোনো পার্সোনালিটি না থাকে, তুমি যদি ভালো মানুষ না হও, তোমার যদি শিক্ষারুচি না থাকে, তোমাকে ইভেন তুমি ফর্সা, লম্বা, ভালো চাকরি করো, গাব ডাকবে। একইভাবে তুমি হয়তো খুবই ফর্সা মেয়ে, দেখতে ভারী সুন্দর, ওই প্রথম 1 দিন 2 দিন 3 দিন কথা বলবে, 30 বছর ধরে কেউ তোমার কথা ভাববে না। 4th দিনের মাথায় তোমাকে বলা তো ময়দার অবস্থা। আসল ব্যাপার হচ্ছে তোমার শিক্ষা, তোমার রুচি, তোমার ভেতরের ভালো মানুষই, এগুলি কিন্তু মানুষকে টানে। আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরে একটা চুম্বক আছে, ম্যাগনেট আছে, প্রত্যেকটা মানুষের ভেতরে আছে। আমাদের ধারণা আমাদের টাকা হচ্ছে সেই চুম্বক। খুবই ভুল কথা, টাকা কোনো চুম্বক না। আমাদের অনেকের ধারণা চেহারা হচ্ছে আমার চুম্বক, মোটেও ঠিক না। চেহারাও আমাদের চুম্বক, এগুলো হচ্ছে খুব অস্থায়ী চুম্বক, কিছুদিনের জন্য টানে, তারপর না চুম্বকের পাওয়ার শেষ হয়ে যায়। টাকা কিছুদিনের জন্য টানে, তারপর চুম্বকের পাওয়ার শেষ হয়ে যায়। আসল চুম্বক হচ্ছে তোমার ভেতরের ভালো মানুষটা, এটা হচ্ছে সবচেয়ে ম্যাগনেট। সো এই ম্যাগনেট সবার ভেতরেই আছে, কিন্তু বাকি 2টা ম্যাগনেট সবার ভেতরে নাই। আমার ভেতরে নাই, টাকা পয়সার কোনো ম্যাগনেট নাই, জাহিদের ভেতরেও নাই, রেহানের ভেতরেও নাই, কিন্তু তাদের সবচেয়ে শক্তিশালী চুম্বকটা আছে, ভালো মানুষটা আছে। সেটা চাইলে সেই ম্যাগনেটটাকে তারা আরো বেশি পাওয়ারফুল করতে পারে। সুন্দর চেহারাটাও নাই আমাদের অনেকের মেয়েদের নাই, কিন্তু চাইলে তোমার আসল চুম্বক, তো 2টা হচ্ছে নকল চুম্বক। চেহারা, টাকা পয়সা, বংশ পরিচয় নকল চুম্বক, আসল চুম্বকটাকে শক্তিশালী করো। এনিওয়ে আমরা গল্পে ফিরে যাই। তো এই মেয়েটার ভেতর কিন্তু শুধু চেহারা, টাকা পয়সার চুম্বক ছিল, নিজের একটা ভালো মানুষের চুম্বক ছিল, যদিও সে ছেলেটাকে ঠকাইছিল। আচ্ছা, তার বাবা কথা। তো ডাক্তার বললো এতদিন পর বসো, বললো যে, তখন ডাক্তার বললো আচ্ছা তুমি আমার সাথে দেখা করতে কেন আসছো? তো মেয়েটা আঁচল দিয়ে তার কপালে ঘাম মুছতে মুছতে বললো এতদিন পর দেখা, তুমি জিজ্ঞাসা করবো আমি কেমন আছি? আমরা কিছুদিন হলেও তো সংসার করছিলাম, তাই না? তুমি জিজ্ঞেস করলে আমি কেন আসছি? হ্যাঁ, এটাই জিজ্ঞেস করার কথা আমার মতো মেয়েদের, এটাই তো তুমি জিজ্ঞাসা করবো। এনিওয়ে তখন ছেলেটা বল, ও তুমি কি চোখের কোনো সমস্যা হয়েছে তোমার? তাহলে আমি তোমাকে ফ্রি চোখের ডাক্তার দেখা, মানে আমি নিজেই
দেখা দিতে পারি, চশমা টশমা ফ্রি হয়ে যাবে, কোনো সমস্যা, টেনশন করো না। আর যদি তোমার অন্য কোনো সমস্যা থাকে তাহলে আমি এক কাজ করতে পারি, আরেকজন ডাক্তারের কাছে পাঠিয়ে দিতে পারি, কারণ হচ্ছে যে আমি চোখ বাদ অন্য কিছু দেখি না, মানে অনেকদিন প্র্যাকটিস নাই। আচ্ছা, এখন বললো তোমার কি সমস্যা, ডাক্তারের কাছে তো রোগী ছাড়া কেউ আসে না। তো মেয়েটা বললো না আমার চোখের সমস্যা নাই, না আমার শরীরে অন্য কোথাও সমস্যা নাই, তোমাকে এত ব্যস্ত হতে হবে না। তাহলে তাহলে তোর সমস্যাটা কি? তখন মেয়েটা বলল আমার মেয়ের বিয়ে। মেয়ে মানে তুই বিয়ে করছো নাকি? তখন মেয়েটা বলল না, ওই যে আমি অন্তঃসত্ত্বা ছিলাম ওই মেয়েটা, ওটাই আমার সন্তান মেয়ে, ওর বিয়ে। ডাক্তার ও আচ্ছা ঠিক আছে বলে ডাক্তার তার পকেট থেকে চেক বই বের করলো, বের করে খসখস করে একটা বড় অ্যামাউন্ট লিখে দিল। আচ্ছা, মেয়ের বিয়ের জন্য টাকা লাগবে আমি জানি, এই নাও চেক, ভাঙিয়ে মেয়ের বিয়ে দাও, তোমার মেয়ের জন্য অনেক আশীর্বাদ। তখন মেয়েটা চেকটা হাতে নিয়ে হতভম্ব দাঁড়ায় রইল, বললো যে হ্যাঁ আমার এখন যে অবস্থা, আমি একটা ছোট্ট একটা স্কুলে মাস্টারি করি, সংসার চলে না, মেয়ের বিয়ে অনেক কষ্ট করে দিচ্ছি, বেজবার মতো তো কিছু নাই, ধার দেনা করে দিচ্ছি, হ্যাঁ এই টাকাটা পেলে আমার খুব উপকার হয়, তো এই টাকাটা আমার লাগবে না বলে সে চেক কুচি কুচি করে ছেড়ে ফেললো। আচ্ছা, আমি আসছি অন্য একটা কারণে। কি কারণ? আমার মেয়ের বিয়ের কার্ড আমি ছাপাতে দেব। কোনোদিন তো তোমার কাছে কিছু চাইনি, ওই মেয়ের বাবার নামটা জায়গায় আমি তোমার নাম কি দিতে পারি? ডাক্তার রাগে দুঃখে ক্ষোভে ফেটে পড়ল, হোয়াট, ফাজলামো করো আমার সাথে? যা টাকা দিছি দরকার হলে তার 3 গুণ টাকা দেব, সেটা নিয়ে বাড়ি যাও। আমার মতো সারা শহরের সেরা আই স্পেশালিস্ট, সেরা ডাক্তার, তার নাম তুমি তোমার এই অপয়া, এই পেজাত মেটার বাবার নামে জেনে দেবো? আমার কোনো মান সম্মান নাই? তুমি সাহস করলো কিভাবে এটা বলার জন্য? তুমি এতক্ষণ বসেছিলা? অনামিকা মাথা নিচু করে রইল, তারপর আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে গেল। কিন্তু ডাক্তারের মনটা খুব খারাপ হয়ে গেল যে তার প্রথম স্ত্রী, এটা তো সত্যি যে তাকে সে প্রথম দেখায় ভালোবেসেছিল, এটা তো সত্যি যে ভালোবেসেছিল কি বলে 2 বছর আগে তাকে বিয়ে করতে চেয়েছিল, এটা তো সত্যি যে বিয়ের পর তাদের 2-3 মাসের একটা অসাধারণ সম্পর্ক ছিল, হাসি ঠাট্টা আদরের। মেয়েটার চোখের জল শুধু প্রথম দিনই ছিল, এরপর সেটা ভালোবাসা এবং আদরে মেয়েটার চোখের জল সে মুছে দিয়েছিল। আজকে সে এমন একটা দাবি নিয়ে আসছে মেয়েটার জন্য, সে সিরিয়াসলি ডাক্তার কিছু করতে পারলে খুব ভালো লাগতো, তার চিকিৎসা করাতে পারলে না, তার কোনো অসুখ নাই, তার মেয়ের কিছু খরচ দিতে পারলে না, তার মেয়ের বিয়ের খরচ সে নেবে না। কিন্তু মেয়েটা এতদিন পর তার প্রথম স্ত্রী এমন একটা দাবি নিয়ে আসলো যে দাবিটা পূরণ করার ক্ষমতা এবং রুচি কোনোটাই ডাক্তারের নেই। তারপর যাই হোক ডাক্তার বাসায় ফিরলো, ফিরে যা যা নর্মাল কাজ করা, বউয়ের সাথে গল্প গুজব করা, হ্যান ত্যান করে সে ঘুমালো। কিন্তু এই প্রথম এই ডাক্তারটা ছিল খুবই রেগুলার টাইপের একটা ছেলে, সকালে ঘুম থেকে উঠতো, টাইমলি খাইতো, টাইমলি ঘুমাইতে যেত, ডিসিপ্লিন পারসন। ওই তার জীবনে প্রথম সারা রাত তার ঘুম হলো না, ঘুমের মধ্যে তার বারবার ভেসে উঠতে থাকতো সেই মেয়েটার মুখের কথা, সেই মেয়েটার মুখের ছবি, তার প্রথম মেয়েটাকে দেখতে যাওয়ার অভিজ্ঞতার কথা, সেই স্মৃতিগুলো, বাসরাতের স্মৃতিগুলো। এবং সে রিয়েলাইজ করলো হ্যাঁ আরেকটা মেয়ের সাথে সে সংসার করতেছে, তাদের 2টা সন্তান আছে, বাট প্রথম প্রেম যাকে বলে সেটা সে ওই মেয়েটাকেই ভালোবেসেছিল। পরদিন সে যথারীতি হাসপাতালে গেল, ডাক্তার হাসপাতালে কাজটা শেষ করে দুপুরের দিকে হঠাৎ করে তার মাথা খারাপ হয়ে গেল। সে তার চেম্বারে ফোন দিয়ে বললো যে আমি রোগীদেরকে জানাই দাও আজকে আমি চেম্বারে বসবো না, আমাকে আজকে একটা বিশেষ কাজে যেতে হবে। আচ্ছা, এখানে ওই রেগুলারিটি, এই প্রথম সেই রেগুলার হলো। তারপর সে গাড়ি চালায়, শহর অনেকক্ষণ ঘুরলো, তার অস্থির লাগতেছে, ভালো লাগতেছে না। তারপর ঠিক করলো ওই মেয়েটার বাসায় সে যাবে, তার প্রথম স্ত্রীর বাসা, কারণ সে তার ঠিকানা লিখে জুনিয়র ডাক্তারকে দিয়ে গেছিল যখন রোগীর নাম রেজিস্ট্রেশন করতে, ওই ঠিকানাটা তার পকেটে আছে। সেই তার বউটাকে খুঁজে বের করবে এবং খুঁজে বের করে বলবে যে তুমি এতদিন পর আমার কাছে আসলাম, তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছি, বাট সিরিয়াসলি তুমি এই বাইরে কার্ডে আমার নাম দিতে হবে, মেয়ের বিয়ের কার্ডে, এর বাইরে তুমি আর যা কিছু চাও
আমি সব দিয়ে দেবো, কিন্তু এটা আমি পারবো না। কিন্তু মেয়েটার মুখোমুখি তাকে দাঁড়াতেই হবে। সে গাড়ি চালিয়ে শেষমেশ ফাইনালি তার প্রথম স্ত্রীর একটা বাসা খুঁজে পেল, খুবই হতশ্রী একটা বাসা, দুর্বল, ভাঙা, দেখতে ভালো না, কম দামি একটা বাসা সে খুঁজে বের করে বাসার সামনে গাড়িটা রাখলো। রাখার পর সে কলিং বেল চেপে বাসায় ঢুকলো এবং ঢুকে সে অবাক হয়ে গেল। দরজা খুললো, একটা বাচ্চা মেয়ে, ঠিক সেই 18 বছরের মেয়ে, প্রথম দেখার মতো, তার সেই প্রথম দেখা ওইটার মতো। 17 মেয়েটার দিকে তাকালো। কেউ ডাক্তারকে বললো না যে এটাই তোমার বইয়ের মেয়ে, কিন্তু সে বুঝে গেল। তো মেয়েটা অবাক হয়ে বলল, আপনি কে, কি চান? তখন ডাক্তার বলল যে আমার নাম প্রদীপ ঘোষ, ডক্টর প্রদীপ ঘোষ, তোমার মা কি বাসায় আছে? প্রদীপ ঘোষ নামটা শুনেই মেয়েটা চিৎকার দিয়ে বলে উঠল, বাবা। এই ডাক্তারের 2টা ছেলে আছে। এই ছেলের মুখ থেকে কমপক্ষে সারা জীবনে কয়েক কোটিবার বাবা শুনছে, কিন্তু এই মেয়েটা যেভাবে এত আনন্দ নিয়ে বাবা বলে ডেকে উঠলো, এইরকম মধুর, এইরকম আবেগের, এইরকম ভালোবাসার বাবাটা এই ডাক্তার তার জীবনে কোনোদিন শোনে নাই। শুধু শোনে যে নাই তা না, সে কোনোদিন এইভাবে কাউকে বাবাও ডাকে নাই। তার চোখটা টপাটপ করে পানি পড়তে লাগলো। তার মনে হলো কিসের রক্ত, কিসের শরীর, কিসের কি, আসল মেয়ে তো এইটা। আমার ওর যাতন, আমার এই বাবা ডাকের মধ্যে কোনো ধরনের ভুল নাই, কোনো ধরনের ভ্রান্তি নাই, কোনো ধরনের খাদ নাই, কোনো কিছু নাই। হাওয়া করে কাঁদতে লাগলো, বললো মা আমাকে এক কাপ চা দে। মেয়েটা খুশি মনে চা বানাতে চলে গেল এবং ওইখানে বসে ডাক্তার ভাবলো যে আমি সারাটা জীবন সেই সকাল 7টায় বের হয়ে রাত 9টায় বাসায় ফিরছি, কারি কারি টাকা কামাইছে, আমার 2টা খুব সুন্দর ছেলে আছে, আমি তাদেরকে ভালোবাসি, কিন্তু আজকের এই বাবা ডাকের মতো এত আনন্দের বাবা ডাক, এত ভালোবাসার, এত গভীর, যে মেয়েটা কোনোদিন আমাকে চোখে দেখে নাই, এতদিন অপেক্ষা করছে। কারণ মা নিশ্চয়ই তার মেয়েকে বলেনি যে তোমার বাবা, মেয়েটাকে নিশ্চয়ই তার নাম বলছে। এতদিন পর, এই 17 বছর পর মেয়েটা কত গভীর আবেগ দিয়ে তাকে বাবা বলে ডেকে উঠছে। এবং ওখানে বসে বলতে যে আমার টাকা পয়সা, আমার খ্যাতি, আমার সম্মান সব মিথ্যা, সত্যি যদি কিছু থেকে থাকে তাহলে এই ডাকটা। ঠিক আছে রবি ভাই, মানে এই মোমেন্টটা শোনার পরে তুই খুব ইমোশনাল, ইউ আর ক্রাইং। ইয়া কাইন্ড অফ, মানে শোনার পরে আমার 2টা উপলব্ধি হলো। একটা হচ্ছে যে ওই লোকটা এই জিনিসটা কেন ফিল করছে, ওয়াই, বিকজ সে এমন একজনের কাছ থেকে বাবা ডাক শুনছে যে 18 বছর ধরে ডাকার জন্য পাগল হয়ে আছে, কিন্তু তার ডাকার কেউ ছিল না। এক্স্যাক্টলি। ওই তাড়না নিয়ে যখন কেউ বাবাকে ডাকে, তখন আসলে ইউ হ্যাভ গট নাথিং টু ডু। আমাদের মধ্যে এরকম কিন্তু অনেক হতভাগা মানুষ আছে রে রেহান, যারা জীবনে কাউকে কোনোদিন বাবা ডাকতে পারে নাই। আমাদের মধ্যে এমন হতভাগা অনেক মানুষ আছে যারা কোনোদিন কাউকে মা ডাকতে পারে না। হয়তো জন্মের সময় তার মা মারা গেছে, হয়তো বা জন্মেই দেখছে তার মা নাই, অথবা মা কোথাও চলে গেছে। কিন্তু একটা মেয়ে 17 বছর ধরে অপেক্ষা কাউকে বাবা ডাকবে, তার প্রথম জীবনের বাবা ডাক সে যখন দেয়, এর চেয়ে শক্তিশালী, এর চেয়ে গভীর ভালোবাসার, না হোক তার সন্তান, না হোক তার রক্ত, না হোক কিছু ম্যাটার করে না, নাথিং ম্যাটারস। এবং রক্ত দিয়ে আত্মীয়তা হয় না, আত্মীয়তা হয় হচ্ছে তুমি কতটা ভালোবেসে। এই মেয়েটা কিন্তু ঘৃণা দেখে বলতো, তাও তুমি আমার বাবা, যে 17 বছর আমার খোঁজ নাও নাই, না, এই মেয়েটা কিন্তু ঘৃণা থেকে বলে নাই। এই মেয়েটার সেই ডাকের মধ্যে সেই অপেক্ষা ছিল, সেই শ্রদ্ধা ছিল, সেই ভালোবাসা ছিল। তো লোকটা, এই ডাক্তারটা বসে বসে যে যা আছে, এই মেয়ের বিয়ের পুরো দায়িত্ব আমি নেব, বিয়ের কার্ডে আমার নাম থাকবে এবং আমি প্রচার করব যে তার মা যে অভিযোগে অভিযুক্ত সেটা মিথ্যা, এ আমারই সন্তান, এবং আমি নিজে বিয়ের আসরে উপস্থিত থাকবো। তো লোকটা এসে, তোমার মা কোথায়? তার মেয়ে মা তোমার আম্মা কোথায় গেছে? তুমি স্কুলে কিছুক্ষণ পরে ফিরে আসবেন। কিছুক্ষণ পর ফিরে আসলো, এবং সে দেখে তো খুবই অবাক, তুমি? হ্যাঁ আসলাম। তো তখন তার স্ত্রী বললো হাসতেছে, তুমি কি আমাদের দয়া করতে আসছো? না, দয়া করতে আসিনি, আমি একটা কথা বলতে আসছি। তার আগে বলো যে তোমার স্কুল তো অনেক আগে শেষ হওয়ার কথা, তুমি এত দেরি করে বাসায় ফিরলা কেন? তখন
তার বউ বলল, অনামিকা বলল, একটা ছেলের সাথে দেখা করলাম। না না না, আমার কোনো প্রেমিকা না, তুমি তো আমাকে ওই শ্রেণীর মেয়ে ভাবো না। আমার মেয়ের সাথে যার বিয়ে হবে সেই ছেলেটার সাথে আজকে আমি কথা বললাম। আচ্ছা, তখন ওই ডাক্তার বলল, রাখো তোমার কথা, আমি একটা বড় ডিসিশন নিচ্ছি, তোমাকে শুনতে হবে, তুমি না করতে পারবে না। ডিসিশনটা হচ্ছে, বলে সে বলতে যাবে যে আমি যে ডিসিশন নিছি, এই মেয়ের দায়িত্ব এখন থেকে আমার, বিয়ের কার্ড আমি নিজে ছাপাবো, ওইখানে আমার নামই থাকবে, বিয়ের সমস্ত দায়িত্ব আমার, এবং আমি এখন থেকে মেয়ে এবং মেয়ের জামাই দায়িত্ব নেব। তা বলার আগে তখন তার বললো, না আগে আমার কথা শোনো, তুমি যখন আমাকে না করলা না যে না কার্ডে তোমার নাম দেয়া যাবে না, আমি কিন্তু তোমাকে বিয়েতে আসতেও বলি নাই, কোনো দায়িত্ব নিতেও বলি নাই, কিছু তো বলি না। বলছে নামটা, এই প্রদীপ ঘোষ নামে তো আরো অনেক নামের লোক আছে, কেউ হয়তো জানতো না এই প্রদীপ ঘোষ তুমি, খালি নামটা, প্রদীপ ঘোষ হাজার হাজার, খালি এই নামটা আমি ব্যবহার করবো। ওটা আমি তোমাকে না জানাও করতে পারতাম, তোমার কানে কোনো আসতো না, শুধু এই নামটা ব্যবহার করতে, তুমি দাও নাই। এবং আমি সারা রাত ভাবলাম, ভাবার পর আমার মনে হলো কি জানো, একটা মিথ্যে কথা আমার নিজের জীবন ধ্বংস করে দিচ্ছে। একটা ছোট্ট সত্য আমি তোমার কাছ থেকে গোপন করছিলাম, এটা আমার গোটা জীবন ধ্বংস করে দিচ্ছে। তো আমার মেয়েটা তো কোনো দোষ করে নাই, আর একটা সত্য গোপন করে আমার মেয়েটারও জীবন ধ্বংস করে দেব? এই জন্য যে ছেলেটার সাথে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা, তার কাছে আমি নিজে গিয়েছি, গিয়ে বলছি যে এই মেয়ের কোনো বাবা নাই, এর মেয়ের আমি বাবা, আমি মা, এবং তুমি যেটা জানো প্রদীপ ঘোষ তার বাবার না। বিয়েটা ভেঙে গেছে, যেটা সময় চেয়েছে। সেই অন্ধকারে বসে একটা মেয়ের বাবা এবং একটা মেয়ের 17 বছর পর পাওয়া মা অন্ধকারে বসে কাঁদতে থাকলো নীরবে। তোমাদের সবাইকে ধন্যবাদ এই গল্পটা শোনার জন্য। Absolutely fascinating, রবি ভাই। I cannot just stop myself from being emotional. অসাধারণ অসাধারণ অসাধারণ, মানে এত বেশি বাস্তববাদী এবং এত বেশি সুন্দর এবং এত বেশি ইমোশনাল এবং এত বেশি সত্য, অসাধারণ। মানে ইভেন লাস্টে ফিল্মি স্টাইলে হলে লাস্টে হয়তো এই ছেলেটা রাজি হয়ে যেত, বাট নো, আমি বলি আমি এখানে গল্পটাকে অনেকখানি রিকনস্ট্রাক্ট করছি। তোমরা যারা নরেন্দ্রনাথ মিত্রের গল্প পড়তে যাবো হয়তো মূল গল্পটা পড়ে ধাক্কা খাবার, গল্পের নামও আমি বলছি কন্যা, গল্পের নাম। আমি এই গল্পটাকে আমার মতো করে সাজাই দিচ্ছি, একদম স্ট্রেট আমার মতো করে। মূল কাহিনী এইটাই, কিন্তু আমি স্ট্রাকচারাল কিছু, যেটা আমরা আমাদের প্রত্যেকটা শোর ইউনিক ব্যাপার। ইট ইজ ফ্যান্টাস্টিক। এটা সেদিন কয়েকদিন আগে যে রাফা ভাইয়ের সাথে কথা হতেছিল, তো রাফা ভাই বলতেছিল যে এরকম এক গানের সুর আরেক গানের সাথে মিলে যায় মাঝে মাঝে, হ্যাঁ। তো বলতেছে যে এটা আসলে মিলে যাওয়ার কোনো কিছু নাই, ওই সুরে ওই আবেগটা থেকে ওই কথাটা বাইর হয়েছে, ওইটা ওইরকমই হবে, কিছু করার নাই। এই ধরনের কিছু ব্যাপার আছে। আপনি আপনার মতন করে গল্পটাকে দেখবেন, যে শুনছে সে আবার তার মতন করে নিয়েছে কিন্তু ভেতরে, সে হয়তো গল্পটা সে নিচে আরেক রকম ভাবে। রবি ভাই, আপনি বাম দিক থেকে বলছেন, সে ডান দিক থেকে দেখছে, আপনি উপর থেকে বলছেন, সে নিচে থেকে দেখছে, বাট ইট উইল চেঞ্জ। ছোট্ট একটা বিরতি নেই, আবার ফিরে আসবো, তোমাদের সাথে ফোনে কথা বলবো। বিরতির পর আসছি। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। মাম্মা মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিম ছবি, আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের 1 নাম্বার আচার্য রেহান। রাজীব তো আসেই চুপচাপ, খুব মন দিয়ে গল্প শুনলো, যদিও সে এই গল্পের আদর্শে বিশ্বাস করে না। তার কথা হচ্ছে, আরে ধরো ডাক্তার ভুল করছে, তার আরেকটা বিয়ে করা উচিত, ঠিক আছে, এই মেয়েদের লাথির উপর রাখা উচিত। যাই হোক, রাজীবের মত, তোমার মত কি? তোমার মত জানার জন্য আমাদেরকে ফোন দাও 58151926 এই নম্বরে। রাজীব নেই তো কি হয়েছে, রাজীব কথা বলবে না তো কি হয়েছে? আজকে আমরা তোমাদের সঙ্গে কথা বলবো। ইয়েস, ফোন দাও, কথা বলো। কিন্তু জাহিদ ভাই কি জানি করতেছে, ফোন নিচ্ছে না। এই জাহিদ সিরিয়াসলি কন্টিনিউয়াসলি সে ফেসবুকে ঢুকা কন্টিনিউয়াসলি মেয়েদের ছবি দেখতেছে, এগুলো ঠিক না। অলওয়েজ এটা করে। আরো কয়েকবার মানা করছি জাহিদ ভাইকে, কতবার কট খাইছে। সেদিন বুঝছেন লগ ইন করে রেখে চলে গেছে রবি ভাই। সাবাস। তারপর কি স্ট্যাটাস দেওয়া হলো জাহিদের পক্ষ থেকে? স্ট্যাটাস কিছু দেই নেই, আমি লোকটা ভালো এই জন্য বুঝছেন স্ট্যাটাস দেই নেই। একদম দিয়ে দিবে, খালি ইনবক্সটা ঘাটায় দেখলাম, সবচেয়ে সেনসিটিভ জায়গাটা ধরে মার্ক করবে আগে, খালি ইনবক্সটা ঘাটায় দেখলাম বস। মানে ইনবক্সে জাহিদের মানে বলার মতো না, ইনবক্স না বস, এটা আন্ডার বক্স। আর কি বলবো, ইনার বক্স, ইনার বক্স। হ্যালো, কে বলছিলেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আমি কি ভাইয়া, রাঙ্গামাটি থেকে।
হাই কিবরিয়া, কি অবস্থা? আপনি আরেকদিন ফোন করছিলেন ভাই। না, ও প্রায় ফোন করে। আমার ধারণা রাঙ্গামাটি তো পাহাড়ি এলাকা, ওইখান থেকে নেটওয়ার্কটা সবার উপর দিয়ে আসে দেখে ও পেয়ে যায়। তাহলে এত কিবরিয়া এত জায়গা থেকে ফোন করে কেন? রাঙ্গামাটির কিবরিয়াই কেবল আমাদেরকে বারবার লাইনে পায়। কাহিনী কি ভাই? কাহিনী কি? আমার আসলে গুড লাকটা ভালো আর কি। গুড লাকটা ভালো, ভেরি গুড, এটা ভালো কইছেন, গুড অ্যানসার, অসাধারণ, ভালো লাগে। এই কিবরিয়া, তুমি কি গল্প শুনছো না হুদাই ফোন দেওয়ার জন্য বসে রয়েছো? আর ভাই গল্প শুনে তো আবেগে কাইন্দা দিছি তোরা। কাইন্দালছেন? সিরিয়াসলি তোমার কি মনে হয় যে ডাক্তার ভুল করছে যেটা রাজীব বলতেছে? মানে আসলে ডাক্তার ভুল করছে। না, রাজীব বলতেছে যে মেয়ের দায়িত্ব নিতে গিয়ে ডাক্তার ভুল করতেছে, যেটা রাজীব বলতেছে, এটা কি তুমি মানো? মেয়েটার বিয়ের দায়িত্ব কি ডাক্তারের নেওয়া ঠিক হয়েছে না হয় নাই? না, ডাক্তার যে ভুল বুঝতে পারছেন মেয়েটার বাবা ডাক শুনে। আচ্ছা, রাজীব বলতেছে যে এই বাবা ডাক নিয়ে আবেগিত হওয়ার কোনো কারণ নাই, মেয়েটারে লাথি মেরে ফেলে দেওয়া উচিত। ডু ইউ থিংক সো ইন দ্য সেম ওয়ে? সে হু দিয়ে বলছে। রাজীব এটা বলেন। না, রাজীব বলছে, সে বলছে। হ্যাঁ, এই যে আবার রাজীব আবার বলেন। আমি রাজীবকে পার্টিকুলারলি প্রশ্ন করি, রাজীব আপনার কি মনে হয় যে ডাক্তারের মন নরম হওয়া উচিত? মন নরম হওয়া উচিত না? মানে যদি উচিত হয় তাহলে একটা হু বলেন, আর যদি উচিত না হয় তাহলে দুইটা হু বলেন। দুইটা হু বলেন। আপনার কি মনে হয় যে এই মেয়েটা নিষ্পাপ? যদি হ্যাঁ হয় একটা হু বলেন, আর না হলে দুইটা হু বলেন। চিন্তা কি লিসেন, শুনছেন ভাই? আচ্ছা রাজীব ভাই, রাজীব কথা বলবে না। রাজীব ভাই আজকে কথাই বলবেন না? না, রাজীব কথা বলবে না। কোনো কথা বলবে না। আমি অনেক বুঝাইতেছি তারে, কিন্তু অনলি ফর পেমেন্ট, কথা বলার জন্য আমি শো করি না, কথা শোনার জন্য শো করি না। রাজীব ভাই প্লিজ কথা বলেন, শ্রোতারা আপনার ভয়েস শোনার জন্য আচ্ছা ঠিক আছে কিবরিয়া, অসংখ্য ধন্যবাদ। রাজীব কথা বলবেন এটা বলে লাভ নাই। ওকে কিবরিয়া, কোনোদিন কোনো মেয়ের ভালোবাসাকে অবহেলা করবেন না, পাপকে ঘৃণা করবেন, কোনোদিন পাপীকে না। এবং ভালোবাসা হচ্ছে পৃথিবীর মানে আমাদের ধারণা সবচেয়ে মূল্যবান বস্তু হচ্ছে হীরা, ইউরেনিয়াম, গুলশানের জমি, বনানীর ফ্ল্যাট। নো, সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের দোয়া। এর চাইতে দুর্লভ, এর চাইতে অসাধারণ, এর চাইতে চমৎকার জিনিস আর কিছু নাই। হ্যালো, কে বলছিলে? মিষ্টি। হাই মিষ্টি, কি অবস্থা? আমার মিষ্টি, ইউ বেটার টক টু রেহান, কারণ হচ্ছে আমার ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, আমার নাই, কিন্তু আমি চট করে মিষ্টি মুখে নেই না। আমি মুখে নিচ্ছি, দাঁড়ান। হাই মিষ্টি, কেমন আছে? অনেক ভালো আছি। হাউ ডু ইউ ডু? আচ্ছা, আপনার আমার সাথে কথা বলে মজা পাচ্ছেন না? রাজীবের লাগবে না, এর একটা চোট্টামি হইতেছে। চোট্টামি হইতেছে? অনেক কি চোট্টামি? এখানে একটা চোট্টামি হইতেছে। কিটামি আবার বলেন তো, আপনার ভাষাটা ভালো লাগছে। আপনি যে রেহান ভাই, আমি তো মিষ্টামি শুনতেছি, শুধু চোট্টামি তো শুনতেছি না। এই যে রাজীব ভাই গলা শুনে এমন করে বলতেছেন। আচ্ছা, তোমার কি মনে হয় মিষ্টি, সিরিয়াসলি বল, ধরো রাজীব নাই আজকে সত্যি, ঠিক আছে, একদম পরিষ্কার কথা বলি, এমন অনেকদিন হয়েছে যে আমি এই শোতে শো করছি, হ্যাঁ, শো শেষে জাহিদ বলছে যে রবি ভাই কিছু মনে করেন না, আপনি তো মানে প্রফেশনাল আর্জে না, আমরা এখন থেকে চিন্তা করতেছি যে প্রফেশনাল একজন আর্জেকে দিয়ে মেন্টস বাচ্চারা শো করাবো। হ্যাঁ, যদি পরের সপ্তাহে আপনাকে না ডাকি আপনার হুট করে অফিসে আসার দরকার নেই, শোর দিন, মনে হতে পারে অন্য কেউ শো করবে। আমি তো তারপরেও মঙ্গলবার কিংবা শুক্রবার এসে বসে রয়েছি, এবং আমি জাহিদের হাতে পায়ে ধরে কেন বসে রয়েছি? কারণ আমার শো মিষ্টি শোনে, আমার শো টক শোনে, আমার শো ঝাল শোনে, তিতা শুনে। এখানে আমাকে জাহিদ কি বললো, রেহান কি বললো, আই ডোন্ট কেয়ার, কোনো ব্যাপার না, কারণ আমি তোমাদের প্রতি কমিটেড। তুমি কি জানো মিষ্টি, অনলি ফর ইউ আমি কেন এই শোটা করি? কারণ এই শো করলে টাকা পায় ভাই। নো, আমি টাকা পাই না, আমি এই শো করলে, এই শোটা মিষ্টি, এবং এই শোটা শুধু মিষ্টির জন্য। মিষ্টি লুক, কিন্তু এই যে রাজীব কি বলছে জানো? রাজীব বলছে যে শোতে থাকলেই তো টাকা পাওয়া যায়। ওকে, আমি শোতে থাকবো, বাট আমি কথা কমবো না। কোথাও তো লেখা, চুক্তিপত্র লেখা ছিল যে সে শোতে 11টা থেকে 2টা পর্যন্ত উপস্থিত থাকবে। কথা যে বলতে হবে, চুক্তিতে এটা লেখা ছিল না। তোমার কি মনে হয় না যেটা রাজীব অন্যায় করতেছে? হ্যাঁ, অন্যায় করতেছে, ঠিক আছে, কিন্তু এই রাজীব ভাই কণ্ঠ নিয়ে পরে রেহান ভাই যে করতেছে। রাজীবের পেমেন্ট না বাড়াইলে, হ্যাঁ, রাজীব যে কি পরিমাণ প্রফেশনাল, ঠিক আছে। আর আমাদের সবার কণ্ঠ চেনা যায়। না, কিন্তু আমি হচ্ছে একটু পপুলার হওয়ার জন্য অনেক চেষ্টা করছি রাজীব ভাইয়ের মতন কথা বলার, কিন্তু পারি নাই।
ওইটা তুমিই ছিলা। রাজীব ভাইয়ের হু আর আমার হু একদম একরকম, তুমি হু বলো ওইটা এরকম ওইটা থাকবে। পৃথিবীর সকল হু এবং পৃথিবীর সকল সুখী নূর হোক। একই। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা হু সরি, আচ্ছা মিষ্টি মিষ্টি, এই তুমি কি করো বলো তো? স্টুডেন্ট। স্টুডেন্ট তো বুঝলাম, কোথাকার স্টুডেন্ট? হোমিওপ্যাথি না এলোপ্যাথি না এসএসসি দিব। কি? এসএসসি দিব। কাকে? কোথায় দেবে, কিভাবে Oh, দেবে, sorry, হ্যাঁ, কিভাবে কোন দেবে? কলেজ থেকে দেবে, কি জন্য দেবে? SSC ও কোন স্কুল থেকে দেবে? ও যে স্কুলে পড়ে ওই স্কুল থেকে। আচ্ছা তোমরা কেন তোমাদের স্কুল বা কলেজের নাম খুব শাউট করে বলো না? আমি আছে কারণ না? ওদের ওখানে একটা ইয়া চালিত আছে যে যেই সব মেয়েরা মেন্টস স্বামীর শুনে নাম, পচাবে, স্বামীর নামের স্কুলের নাম নাকি বলতে? মেন্টস যারা শুনে Please. তারা পচাবে, এই জন্য ওরা প্রকাশ করতে চায় না, না। বলো 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 বলো। হ্যালো মিষ্টি, আমরা কি লাইন কেটে দেবো? না, এত সুইট ভাবে হাসলে তুমি তো শুধু হবে না। শিশি করে কি করতেছো? কাঁদতেছো না না, হাসতেছো? ও হাসতেছে, হাসতেছে আর কাঁপতেছে, কাঁপতে কাঁপতে হাসতেছে, কিংবা হাসতে হাসতে কাঁপতেছে। এটা কাদাও না হাসাও না, এটা কি স্যার? সেটা হচ্ছে আমি হাসি আর কাঁপাকাঁপি মিলা কাশি। আমি বিনা নোটিশে একবার পটুয়াখালী গেলাম। পটুয়াখালীতে আমার কিছু ভক্ত আছে, আমি ওদেরকে জানালাম যে আমি আসতেছি, একজনকে জানালাম পটুয়াখালী আসতেছি। ওরা তো পুরো পাগল হয়ে গেছে। আমি লঞ্চে টিকিট কেটে বসলাম, পটুয়াখালী সারা রাত লঞ্চ চললো, মেঘনা টেঘনা পার হয়ে পটুয়াখালী পৌঁছালাম সকালবেলা। ওকে, ঘাটে নেমে দেখি যে ওরা দাঁড়ায় রয়েছে। আচ্ছা, তারপর আপনার কি লঞ্চে ভাড়া নিচ্ছে? আমাকে হ্যাঁ। কি লাভ? কোনো কারণ ছাড়াই লঞ্চ উইটা একদম যে ভাড়া নেয় না, ম্যানেজারের থাপ্পু তুপুর মাইরা ম্যানেজার আমার টাকা ফেরত দিল। ঠিক করছে ভাই। চিনি নাই আপনি, আপনি আচ্ছা ঠিক আছে। ঠিক করছে, বললাম একদম না ঠিক কি করছে লাগবে? ভাই। না তারপর কি হয়েছে? তারপর পটুয়াখালী নেমে আমি আচ্ছা পটুয়াখালীতে আমার দেখার কি ইচ্ছা? পটুয়াখালীতে আমার দেখার ইচ্ছা হচ্ছে নদী, ও গ্রাম। ওরা পাগল হয়ে গেছে, আমার একটা হোটেলে নিয়ে রাখলো, যে হোটেলটার সাথে গ্রামের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, তারপর তারা বললো যে আমি বললাম, তারা আমাকে বললো পটুয়াখালী সবচেয়ে সুন্দর দৃশ্য আপনাকে দেখাতে নিয়ে যেতেছে বলে তারা আমাকে মোটর সাইকেলে করে যাচ্ছি তো যাচ্ছে, যাচ্ছি তো যাচ্ছে। ওইটাই। হ্যাঁ, সাবধানে নিয়ে গেছে। এবং আমি ভাবতেছি কারণ দুই দিকে নদী আছে, খাল আছে, আমার কাছে ভালো লাগতেছে। তারপর তারা আমাকে নিয়ে গেছে সাপ দেখাতে। হাউ ডু ইউ নো? আগে সে শুনছি। ও ঠিক আছে, সিরিয়াসলি তারা আমাকে সাপ দেখাতে নিয়ে গেছে। কারণ কি পটুয়াখালীতে একটা লোক আছে, তা সে সাপ পোষে। সাপ পোষে। মানে সাপ পোষে মানে কি, মুরগির খামার যেমন থাকে না, তার আছে সাপের খামার। আচ্ছা, ওই বাড়িতে ঢোকার পর আমি কি শব্দ শুনছি জানিস? সিরিয়াসলি? এক্স্যাক্টলি মিষ্টি এরকম। মানে আমার না এটা হাসি কান্না করে, আমার হচ্ছে সাপের ফসফসানি। মিষ্টি সাপ, মিষ্টি সাপ, হায় সাপ। অন্যরকম কিন্তু ছবল দিলে মিষ্টি মিষ্টি লাগে। তুমি কোথা থেকে বলতেছিলে এবং তোমার স্কুলের নাম কি? স্কুলের নাম শেরবাংলা গার্লস। শেরে আমি বাংলা মিরপুর থেকে বলতেছি। মিরপুর থেকে। মিরপুর কত নাম্বার বলো তো? জাহিদ ভাইও শেরে বাংলা গার্লসই পড়তো। না জাহিদ পড়তো না, জাহিদের বান্ধবী পড়তো। ও আচ্ছা আচ্ছা, সরি, উনি ইশারায় বলতেছিল তো বুঝি নাই। বান্ধবী এবং বন্ধু দুটার মধ্যে মিলাই ফেলো না, যদিও তারা দুটি দেহ একটি আত্মা। বস আজকাল বুঝা যায় না, বুঝছেন? কমেন্টে দেখি বান্ধবী কমেন্ট করছে আই লাভ ইউ, আমি তো ওমা ওমা, এটা কেমন কথা? কেমন কথা? তাহলে আমি প্রেমিক হিসাবে কি লিখবো? কনফিউজড। মিষ্টি হাসে, এখনো সাপের মতন ফোঁস করে হাসে। হ্যাঁ মিষ্টি, মিরপুর কত নম্বরে থাকো? সেটা তো বলতে পারলাম না। আহারে, ও, সেটা বলবা না তুমি? না না না, ও জানে না। আমি জানি না। তো মিরপুরে থাকো, কিন্তু এটা মিরপুর 1 2 3 4 5 6 আমি ড্যাম শিওর 10 2 নাম্বার। না না। তুমি বলো এলাকার নাম বলো, জাস্ট আমি তোমাকে নাম্বার বলে দিচ্ছি। জানো। দাঁড়াও মানে এই কি এই তিন গাছ চাপা মারছে রে? না, চাপা মাইনে আমি আমলিট টেক। হ্যাঁ আমলিট টেক। কি কি টেক? আমলিট টেক। কাছাকাছি কি জায়গা আছে বল? চিড়িয়াখানা তোমার বাসা থেকে কত দূর? ভাই ওরে রিসোর্টে আসতে বলেন না, বিক্রমপুর রিসোর্টে। তুমি কি এন্ডোর্সমেন্ট দিচ্ছ? তাহলে অন্য কথা। না না না, সুইমিং পুলটা জোস, অসাধারণ পুল। সুইমিং পুল সব নয়, একদিকে পুল সাথে মিষ্টি ফুল। হাউ আমার কুল। নাম নিয়ে কেন পছন্দ হচ্ছে? না তোমার নাম মোটেও পচানো হচ্ছে না। আজব, এরকম একটা নাম মানুষ কেমনে পচায়? It's sweet. তোমার নাম খুব কম নামের ইংরেজি ট্রান্সলেশন আছে, যেমন রবি নামের ইংরেজি হচ্ছে সান, ঠিক আছে? তারপর গোলাপ, গোলাপ নামে আমাদের যুগান্তর ছিল, ওর নামের ইংরেজি হচ্ছে দ্য রোজ। হ্যাঁ, তেমনি মিষ্টি নামের ইংরেজি হচ্ছে সুইটি। আচ্ছা সুইটি, তোমার বাসায় কি আছে এই মুহূর্তে? বাবা মা। তা তো থাকবেই। কি অবস্থায় আছে তারা? কথা বলার অবস্থায় আছে? অবশ্যই ঘুমাচ্ছে। কেন তারা ঘুমায়? তারা কেন এই অসময়ে? এই অসময়ে কেন ঘুমায়? তারা কেন এই শো শোনে না? শুনলে আমার এতক্ষণ পিটাইতো। পিটাই তো। আচ্ছা এই শো, তুমি কি গল্প শুনছো না? তুমি মানে এই শোতে তুমি কি শুনতে চাও, গল্প না ফাইলামি? গল্প গল্প গল্প। কেমন লাগলো গল্পটা?
ভালো লাগছে। সিরিয়াসলি? একবার বাবা বলে ডাকো। তাহলে আমাকে একটা জাস্ট কাকে বাবা, তুমি রিহানকে একটা বাবা বলে ডাকো। Please, না না রবি না, ভাইকে না, একবার না, 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 বাবা বলে ডাকো না, প্লিজ। আমি হচ্ছে ডাক্তার, মিষ্টি হচ্ছে অনামিকা, এবং আমাদের একটা বাচ্চা মেয়ে হবে, সে আমাকে বাবা বলে। শোনো বলো বলো। ওইটা না রেহান ভাইয়ের জন্য থাকে, খাটে, তোমার জন্য খাটে না। কোনটা কোনটা? কোনটা খাটায় আর কোনটা খাটায় না বলো? ওই যে, প্রদীপ। হ্যাঁ, এটা কার জন্য খাটায়? রেহানের জন্য। রেহান আমার ক্ষেত্রে নামটা একটু চেঞ্জ হতে বুঝছো, আমারটা হয়তো প্রদীপ ঘোষ। আচ্ছা, মানে আমি বুঝলাম না কি মানে বাস আলাদিনের চেরাগের মতন প্রদীপ ঘষলেই অনেক কিছু বাইরে হবে। সিরিয়াসলি যা কিছু সৃষ্টি সব ঘষাঘষি থেকে, ধর আগুন দুইটা পাথর ঘষে করতে হয়, ঠিক আছে? কাঠ বা লোহাকে ঘষে একটা শেপে আনতে হয়। মানুষ সেই বাস্তবতার সাথে ঘষা খেতে 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 ক্রমান্বয়ে সে মঞ্জিতে পরিণত হয়। আচ্ছা মিষ্টি, শোনো, বলেন। না যাই, তুমি যেটা লিখতেছো এটা আমি বলবো না, কিন্তু মিষ্টি বলো, এই যে তুমি বুঝে বললা রেহানের ক্ষেত্রে খাটে, আমার ক্ষেত্রে খাটে না, মানে কি? মানেটা কি? মানে ধরো তুমি যে টাকা শেষ, তুমি একটা প্রিপেড কার্ড কিনে ওটা ঘষে গোপন নাম্বারটি মোবাইলে প্রেস করো, তারপর আমাদেরকে আবার কল করো। মিষ্টি, আমার মনে হচ্ছে কি জানেন, হ্যাপি ঘষাঘষি। আপনি আপনার নাম অনুযায়ী কথা বলতেছেন এখন। আমি কি মনে হয় বুঝাইতে পারি নাই, বাস বুঝছেন ব্যাপারটা? যাই হোক, উঠুন, ঘষে উঠুন আপন শক্তিতে। হ্যালো, কে বলছিলেন? জি, আমার নাম মিলি আপু। কি না? কি আপনার নাম মিলি আপু? নামই নীলে আপু? মিলি আপু বলিনি তো, মিলি কোথা থেকে বলছিলে? মিলি, আমরা তো অবশ্যই মিলবো, কিন্তু এইভাবে ডাইরেক্ট যদি মিলতে বলো এই রাত 1:20 একটু প্রবলেম রে ভাই। আমি তো বলছি আমার নাম মিলি, আমি তো বলি নাই যে আমরা মিলবো। ও আচ্ছা, কেন বলেননি? তোমার নামের মধ্যে মেলামেলি আছে, অথচ তুমি মিলতে চাও না। হায় হায়। না, ও মনে আসলে অ্যাকচুয়ালি রবি ভাই, ও মনে মিলিলিটারের মিলি। ও আচ্ছা, মিলিলিটার। আচ্ছা হ্যাঁ, বলো মিলি, কোথা থেকে বলছিলা, কি করো, তোমার হাজবেন্ডের বয়স কত? আমি নারায়ণগঞ্জে থাকি, আর আমার হাজবেন্ড নাই। আচ্ছা, মারা গেছে? উনি কোথায়? আর আমি কি করছিলাম এখন তো আপাতত আপনাদের সাথে কথা বলতেছি। আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড, আমি তো বিয়ে করি। ও, তুমি বিয়ে করো না? ওকে ফাইন। জাহিদ ভাই হাত দিয়ে দেখে দিছে 2, মানে 2টা আছে তোমার না, হাজবেন্ড? ও বলছে ব্রেকের আর 2 মিনিট। ও আচ্ছা, বাস বুঝিনি। সবকিছু বুঝো। আচ্ছা, তার আগে একটা কথা বলি। মিলি বলো শোনা। সেটা হচ্ছে রিহান ভাইকে কিন্তু আমার খুব ভালো লাগে। রিহানকে আমারও ভালো লাগে। আমারও ভাই। তোর নিজের মধ্যে ভালো লাগে? আমারও ভালো লাগে। মানে কি বলবো, রেহান ভাইয়ের মানে কথাগুলো শুনলে না সত্যি আমার মন চায় প্রতিদিন যাতে মানে এই অনুষ্ঠানে রেহান ভাই থাকুক। এক্স্যাক্টলি। হ্যাঁ রে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আগেরবারে রাজীব ভাইকে আর কি আমি মেসেজ করছিলাম রেহান ভাইয়ের কথা, মঞ্জু ভাইয়ের কথা ওরা যেন থাকে। উনি কিন্তু এই কথাটা আপনাদের বলছে কিনা আমি জানি না। তোমার সাথে মঞ্জুর কথা হয়? না, আপনাদের মতো এত মানে সেলিব্রিটিদের সাথে কথা হবে কিভাবে? এই যে কথা হইতেছে এখন রবি ভাইয়ের সাথে কথা বলছো তুমি। তারপরে কি জানি রুমি টুমি এসবের যন্ত্র, রুমি না, রুমু। আপনার ফোন ধরলে তো ছাড়েনি না। ও, তার তো বটে। আচ্ছা, রুমু আমাকে একটা বিষয় নিয়ে কথা বলতে বলছিল। রুমু যে বিষয়টা নিয়ে কথা বলতে বলছিল সেটা হচ্ছে, রুমু বলছিল যে আমি আমার একটা লেখা লিখলাম। এটা অবশ্য রুমু মানে ওটা উল্লেখ করে নাই, কিন্তু সেই কথার মধ্যে। আচ্ছা, তার আগে আমরা কি জানো মেয়েটার নাম? মিলি। আমরা কোথায় মিলবো, কিভাবে মিলবো এবং কেন মিলবো, এই 3টা প্রশ্ন উত্তর দাও। 1 নম্বর হচ্ছে কোথায় মিলবো। আমার একটা প্রশ্ন ছিল যে ভাই, আমরা কোথায় মিলবো? ও মিলিলিটার না মিলিমিটার? না, জাস্ট মিলি, মিক্স আপ, ককটেল। হ্যাঁ, ককটেল জিনিসটা ভালো লাগে না? সেই রকম যেটার মধ্যে টেইল আছে না, ফ্রন্টার রিয়ার, লাইক আর কিছু পাইলেন না? মিষ্টিকে নিয়ে এত সুন্দর সুন্দর কথা, সুইটি, আর আমাকে মিলিকে ককটেল। না, মিলি ককটেল না। শোনো, মিলি হচ্ছে যে সারা পৃথিবী টিকে আছে হচ্ছে একটা আইডিওলজির উপর, সেটা হচ্ছে মিলি। নামটা রেহান ভাই দেখতে আমার খুব ভালো লাগবে। না, ককটেল। তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না রেহানকে? পরিষ্কার করে বলে দাও। রেহান ভাই কি আনম্যারিড নাকি সেটা বলেন। রেহান আনম্যারিড। তুমি কোনটা চাও? তুমি যা বলবো সেই অনুযায়ী রেহানকে অর্ডার দেবা। তুমি যা বলবো ওইভাবে। হি সো ভার্জিন, এখনো কাস্টমাইজ করার সময় আছে। থ্যাংক ইউ রবি ভাই। আছে না, এই যে রাজীব যাব,
অনেকগুলো ব্লেম থেকে বেঁচে গেলাম বস, থ্যাংক ইউ। মানে তুমি যদি ধোলাই খালে দাও, এটাকে কাস্টমাইজ করার কোনো উপায় নেই। আছে না যে নোকিয়া, ওই যে নোকিয়ার কি একটা সেট আছে, ওইটাতে তুমি কোনোদিন ই করতে পারবে না, ব্রাউজিং করতে পারবে না, ছবি টবি তোলা যাবে, ছবি তোলা যাবে। আমি ওইটাই ইউজ করি বস। কিন্তু রেহান হচ্ছে একদম পুরো একটা মাইক্রোচিপ, যা করতে চাও তুমি জাস্ট মিলি অর্ডার করো, আমরা রেহানকে সেভাবে বানাই দেবো। তুমি যদি চাও ম্যারিড 3 বছরের এক্সপিরিয়েন্স, মানে ম্যারিডের বাইরে 3 বছর মানে, তুমি যদি আনম্যারিড করে দেবো। কিরকম চাও তুমি? মিষ্টি তুমি কি চাও সেভাবে আমায় বানিয়ে নাও। আর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। ভাই আমি একটা কবিতা বলছি না ভাই, দেখেন, মিষ্টি তুমি কি চাও সেভাবে আমায় বানিয়ে নাও। এটা মিষ্টি না, এটা মিলি। ও মিলি তো, না আসলে তোমার ভয়েসটা এত মিষ্টি, ওই জন্য আমি ভুলে বলে ফেলছি। এবং লোক আগে আমাদের আগে কারা ফোন করতো? আগে ভাই মিষ্টি টেক। হ্যাঁ, আগে ফোন করতো ঐশী, আগে ফোন করতো রুমু, যাতে দামের কোনো অর্থ নাই। আগে ফোন করতো পলা। কিন্তু এখন মেয়েরা পলার কিন্তু একটা অর্থ আছে, মানে পলা ভাগ ভাগ, এটা ভালো বলছিস। হাই ফাইভ, হাই ফাইভ। কিন্তু এখন যারা মেয়েরা ফোন করতেছে, তাদের নামের মধ্যে একটা দাবি আছে, একটা বক্তব্য আছে, যেমন মিষ্টি। আমার কিন্তু একটা ভালো নাম আছে। এটা খারাপ নাম হচ্ছে মিলি। এটা কি খারাপ নাম? না, এর থেকে ভালো নাম। কি নাম? জান্নাতুল ফেরদৌস। ফেরদৌস মিলি, মানে জান্নাতুল ফেরদৌস গিয়ে মানে অসাধারণ একটা নাম, অসাধারণ। আলহামদুলিল্লাহ, খুব ভালো নাম, খুবই ভালো নাম। এবং মিলি, তুমি কি করো, কি যেন করো বলছিল? হাজবেন্ড তো নাই, মারা গেছে। মারা গেছে না হয় নাই, কোথা বিয়ে করো না পালাই গেছে? আমি বিয়েই করি না। ও তুমি বিয়ে করো না কেন? বিয়েই করি না। ও রেহানের কথা চিন্তা বিয়ে করো না? এই প্রথম পাওয়া গেল রেহান। রেহান, আই লাভ ইউ বল। আই লাভ ইউ মিলি, and thank you for not marrying. আমি জানি আপনি মন থেকে বলেন নাই, আপনি এমনি মজা করে বলছেন। না 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 না, আমি মন থেকেই বলছি, ট্রাস্ট মি, বাট মুখ থেকে বের হইছে। তাইলে আপনি এক কাজ করবেন, তাইলে আপনি আপনার ফোন থেকে আমাকে ফোন করে আই লাভ ইউ বলবেন, তখন আমি উত্তর দিব। ভালোবাসা একটা নাম্বারে সীমাবদ্ধ হয়ে গেল। এক্স্যাক্টলি, আমি পুরো পৃথিবীর সামনে বললাম। যদি আপনাকে আরেকজন ফোন করে বলে রেহান আই লাভ ইউ, তাইলে তাহলে সে ওয়েটিং পাবে? জীবনেও না, কারণ রেহান যে মন থেকে বলছে, এটা আমরা একদম চোখের সামনে দেখছি। মন থেকে একটা অক্ষর বাইরে হলো রসিকা, তারপর ম, তারপর একটা রসিকা, তারপর লটা বেরিয়ে। এটা হচ্ছে এখনকার জেনারেশন, মনে বিশ্বাস নাই, ফোনে বিশ্বাস। ফোনে বিশ্বাস, হোয়াট এ জেনারেশন! তারা মনে বিশ্বাস করে না, তারা ফোনে বিশ্বাস করে। এ নাইস এপিক ডায়লগ ফ্রম বাংলাদেশের এক নম্বর আরজে রেহান। আচ্ছা ভাই, একটা কথা বলুন। আপনি যে বললেন যে রেহান ভাইকে বানিয়ে দিবেন আমার জন্য, একদম কাস্টমাইজ করে দেবো। মানে জাস্ট কি মানে জাস্ট কি মাপের হবে, হাতা কতটুকু হবে, পায়া কতটুকু হবে, দিবেনটা কিভাবে? তুমি যেভাবে নিতে চাও সেভাবে নিতে চাও। তুমি যদি হার্ড কপি নিতে চাও হার্ড কপি দেবো, সফট কপি পাঠিয়ে দিবেন কোথায়? তুমি যদি চাও ইমেলে পাঠিয়ে দেবো, ডাউনলোড করে নিবা। তুমি যদি চাও পার্সেল করে পাঠিয়ে দেবো, তুমি খুলে নিবা। তুমি যদি চাও, আমি তো রেহান ভাইকে আপলোড লিংকে দেয়, ডাউনলোড করে নিবা, ডাউনলোড করে নিবা যে কোনো সময়, যে কোনো সময়, যে কোনো ফরম্যাটে, MP3 বলো, AVI ফরম্যাট বলো, MPG4 বলো, যেভাবে চাও। বস আমার মনে হয় লাইভ করতে চায়, লাইভ শো করতে চায়। লাইভ শো করতে চাও? তুমি যেন মালটা কথা থেকে বলছিল, সরি তুমি যেন মানে মিলিটা কথা থেকে বলছিল। আপনি মানে রসিকা টসিকার বাদ দিতেন কেন? ওই হয়েছে, রসিকাটা আকার হয়ে গেছে, ঝামেলা রে ভাই। এই মিলি কোথা থেকে যেন বলছিল? রানাগঞ্জ থেকে। দেখেন ভাই, সবকিছু বাদ দিয়ে বললেন না কিন্তু। ওকে, রানাগঞ্জ থেকে তুমি একদিন চলে আসো আমাদের এবিসি রেডিওতে, মিট করো আরজে রেহানের সাথে। আরজে রেহান ইজ অ্যাভেলেবল এট, বলে দে, @abc.com। না না না, টাইমটা বলে দে ভাই, শিডিউলটা বল। আমি সবসময় আছি, সবসময় অলওয়েজ। আচ্ছা, আমি কি মানে এবিসি রেডিওতে যখন আসবো আপনি বলছেন বানাই দিবেন, আপনি কি আমার বর বানায় দিবেন? যা তুমি যদি যা বলো, বর বলো, আর যদি রেহানকে শ্বশুর বানাই দিতে বলো। আমার না লজ্জা লাগতেছে এখন। চলেন একটা বিরতি নেই, ছোট্ট একটা বিরতি পর আবার ফিরে আসছি। মিলি তুমি ভালো থাকো, আসো আমরা সকলে মিলি ভালোবাসার বন্ধনে। মেন্টোস খাও, ভালোবাসার বন্ধন বাড়াও। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ চুবি, আমার সঙ্গে রয়েছেন রেহান। রেহান, ইয়েস বস। কি অবস্থা ভাই? আরে আর বলেন না, আমি তো এখনো মানে মিষ্টি মিলির মধ্যে আটকে গেছি। মিষ্টি আর মিলি, দেখা যাক এরপর কোন খিল্লি আমাদের আসে। হ্যালো, কে বলছিলেন? কেমন আছো? বাহ, হু আর ইউ? তুমি আমার কণ্ঠ চিনো না? কি সুন্দর চয়েস, সরি ভয়েস। আমি তোমার গল্পটা আজকে অনেক ভালো ছিল। তাই?
আমি তোমাকে বলি, এই গল্প যদি তুমি ধরে নাও নরেন্দ্রনাথ মিত্রের, তার এটা ভুল। এই গল্প খানিকটা নরেন্দ্রনাথ মিত্রের, খানিকটা আমার, খানিকটা রবি মিত্রের, তোমার। ওকে, রবি মিত্রের, তাই না? হ্যাঁ, রাইট, রবি মিত্রের। তাম্মি, আর ইউ সিরিয়াস অ্যাবাউট মি? আপনি এটা জিজ্ঞেস করে কেন হাসতেছেন কেন? না, আমি হাসতেছি না, আমি আমার চোখ দিয়ে হাসি পড়তেছে, হাসি পড়ছে, চোখ দিয়ে পানি। ভাই চোখ দিয়ে পানি তাম্মি, পড়ে ভাই। আমি তোমাকে একটা, রেহান ভাই তো বললো। তাম্মি, হ্যাঁ তাম্মি, এইখানে দুইটা প্রবলেম আছে তোমার সাথে আমার সম্পর্কে, দুইটা প্রবলেম। একটা জাহিদ, একটা রেহান, রাইট? দুইটা প্রবলেম। একটা হচ্ছে, প্রথম প্রবলেম হচ্ছে যখন আমি তোমার সঙ্গে কথা বলি তুমি তখন আমাকে দেখো না, এটা হচ্ছে 1 নম্বর প্রবলেম। এটা হচ্ছে বেসিক প্রবলেম। 2 নম্বর কথা হচ্ছে যখন আমি তোমার সঙ্গে কথা বলি তখন আমি তোমাকে দেখি না, হচ্ছে 2 নম্বর প্রবলেম। এর বাইরে কে হাসলো, কে টিটকারি মারলো, কে কি করলো, মানে এগুলোই প্রবলেম, বাট এটা মেজর কোনো প্রবলেম না, বা নাম্বারে আসার মতো কোনো প্রবলেম না। আর তাম্মি, জাস্ট ট্রাস্ট মি, আমি আমার লাইফের অ্যাচিভমেন্ট কিভাবে বিচার করি জানো? আমার লাইফের অ্যাচিভমেন্ট বিচার করা দুইটা, একদম রেহান এবং জাহিদ দুজনকেই বলতেছি। কিরকম বস? আমার জীবনের অর্জন, আমি জীবনে কি করছি, এটা মাপার দুইটা সহজ তরিকা আছে। একটা তরিকা হচ্ছে মাটি, আর একটা হচ্ছে পানি। কেমনে? সেটা হচ্ছে, রেহান, তুই যখন মারা যাবি, হ্যাঁ, তুই সাকসেসফুল না আনসাকসেসফুল এটা তখন বুঝবি যে কয়জন মানুষ তোর কবরে মাটি দিতে আসছে, মাটি ফেললো মুট করে, মানে কারণ তোকে যখন কবর দেওয়া হবে, ইভেন তুই যদি বেয়ারিশ লাশ হিসেবে কবরে শুয়ে থাকিস, ফুলফিল মাটি পাবি, রাইট? সেটা হচ্ছে একজন যে গোর খোদক যাকে বলে, সে মাটিটা দিয়ে দেবে। বাট এর বাইরে কয়জন মানুষ আছে না, যে ভালোবাসা থেকে আমি 1 মুঠো মাটি দিলাম, ভালোবাসা থেকে জাহিদ 1 মুঠো মাটি দিল, রাজীব 1 মুঠো মাটি দিল। এই নাম্বার অফ পিপল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা তোর অ্যাচিভমেন্টটাকে ইন্ডিকেট করে। এটা হচ্ছে মাটি। আর পানিটা কি জানিস? কি? এই যে আমার তাম্মি সোনা, ও যখন শুনবো, ওর কিন্তু ক্ষমতা নাই যে ও যাত্রাবাড়ি থেকে মিরপুরে যাবে আমাকে কবর দিতে, বা মানিকগঞ্জ, আমার কবর হবে মানিকগঞ্জে, মানিকগঞ্জে আমাকে কবর দিতে যাবে, ওখানে সে ক্ষমতা নাই। কিন্তু ওর জায়গায় বসে ও 2 ফোঁটা না, 3 ফোঁটা না, 4 ফোঁটা না, 6 ফোঁটা, কয় ফোঁটা পানি জল ফেলবে, এটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। সো আমাদের অ্যাচিভমেন্ট কিন্তু সিম্পলি দুইটা, মাটি এবং পানি। তাম্মি, তোমাকে আমি কখনো দেখি নাই, তুমি আমাকে কখনো দেখো নাই। তা তাম্মি, অনেস্টলি রিকোয়েস্ট করি, তাম্মি একদিন, হয় শুক্রবার নয়তো মঙ্গলবার, একদিন আসো প্লিজ, আমরা একসাথে, সিরিয়াসলি প্লিজ। এটা কিন্তু একদম কি বলে, রেহান এবং জাহিদ, তারা দুজনে কিন্তু বলছে প্লিজ একদিন আসো, আমরা একসাথে চা খাই। তাম্মি, এটা কোনো কথা হইলো? একদিন আমি মারা যাবো, একদিন তুমি মারা যাবা, বা আমরা কেউ কাউকে দেখবো না, এটা কোনো হইতেই পারে না। তাম্মি আসো সোনা, আসো একদিন, আসো। আচ্ছা, আমি কথা দিব না, কারণ যেটা কথা দিই সেই কাজটা আমার হয় না, সেটা সত্যি বলতেছি, অনেস্টলি। আপনার কথা দিতে হবে না, আপনি দেখা দেন। দেখা মাঝে মাঝে তবে দেখা পাই, চিরদিন কেন পাই না তাম্মি? আচ্ছা, সেটা দেখা করবো। তারপর কিন্তু যোগাযোগ করবো কিভাবে? দেখা যে করবো, যে আমি আসবো, কার সাথে যোগাযোগ করবো? নাম্বার জাহিদ ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেবো? তুমি ফোনটা অলরেডি আছে মনে হয় জাহিদ ভাইয়ের নাম্বার আপনার কাছে, তাই না? না না না, আমার নাম্বার জাহিদ ভাই কিন্তু সেরকমই ইশারা করছে যে অলরেডি নাম্বারটা আছে। আপনি বরং একটা কাজ করেন, আপনার নাম্বারটা আমাদের দিয়ে দেন। নাম্বারটা আছে, আপনার নাম্বারটা তো মনে হয় আছে রবি ভাইয়ের কাছে, আছে না? আছে না? ইস, নাতে তো কোনো কনফিডেন্স খুঁজে পাচ্ছি না। না, আসলে এই নাম্বার নাই। আমি কয়েকটা কবিতা তোকে শোনাই, এটা তাম্মির জন্য শোনাচ্ছি আজকে। একটা আমার কবিতা আছে, তাম্মি, ওয়েটিং এ ফোন আসতেছে বোধহয় না? তুমি জাস্ট আমাকে ভালোবাসো, কোনো সমস্যা নাই, ভালোবাসো। কারণ হচ্ছে কি, লুক, তোমার আমার ভালোবাসা হচ্ছে খুবই অড। আমি ম্যারিড, তুমি আনম্যারিড, আমার 2টা বাচ্চা আছে, তোমার কোনো বাচ্চা নাই, তুমি নিজে একটা বাচ্চা। বাট এনিওয়ে, ইটস ভেরি অড। মৌলানা জালালউদ্দিন রুমির একটা কবিতা আছে, আচ্ছা, be notorious, don't be afraid of your life and prestige. Be notorious, don't be afraid of your life and prestige. There is only one planet to live,
there is only one life to live. আমি যা ইচ্ছা হয় তাই করার কোনো সমস্যা নেই, কারণ জীবন একটাই আর পৃথিবীও একটাই, রবিও একটাই, দেখা করতে হলে আসতে হবে। আসো আসো, কথা বলি, গল্প করি, হ্যান করি, ত্যান করি, না হ্যান না ত্যান না, ঠিক আছে? ও বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু আজকে পর্যন্ত আমাদের লিসেনার অফ দ্য উইক বা লিসেনার্স অফ দ্য উইক দুইজন আছে। একটা হচ্ছে পলা এবং তার স্বামী রুহি, দুজন হচ্ছে আমাদের মানে বেস্ট লিসেনার, বিকজ তারা জাহিদ ভাই হাসে, পলার হাজবেন্ডের নাম শুনে জাহিদ ভাই হাসে। এই রুহি না হিরু, তাহলে কি হিরু উল্টা বলছেন? রুমি না না না, রুমু না, রুমু তো হবে। আমি একদম পুরা 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 বলতেছি। লুক মানে হিরো নামটা ভালোই। না হিরো না, হিরো না, শোন, হিরু বস না, হিরো না, হিরো না, শোন, সিরিয়াসলি এরা আমাদেরকে আবেগে, পলা একদম, পলা সিরিয়াসলি আমাদেরকে আবেগে ভাষায় দিচ্ছে। সো সুইট অফ হার, সো সুইট অফ হার। আমরা মানে আছে না অনেকে ফোন দিয়ে, হ্যাঁ, লম্বা চড়া অরু, পলার হাজবেন্ডের নাম। আচ্ছা পলা, তুমি কি বলবা তোমার ছোট্ট বাচ্চাটার নাম কি? বলে দিই। পলা, তার স্বামী অরু, এবং তাদের একটা খুব মিষ্টি দেবদূত পিচ্ছি পিচ্ছি আছে, খুবই সানজার, সানজার, ঠিক আছে, সানজার। মানে অনেকেই তো ফোন দিয়ে অনেক কিছু বলে, কেউ ইলিশ মাছ পাঠায়, কেউ গুড় পাঠায়, কেউ নাকি ওই যে নিমু একটা আছে না, হ্যাঁ আছে তো একটা বস্তু, ওই বস্তু আমাদের জাহাজ পাঠাই দিয়েছিল, খালাসিটাও নেই, ওই বস্তু কিন্তু আমরা সবাই রিজেক্ট করছি, জাহাজ পাঠাইছিল, খালাসিটাও নেই, খালাসিও নেয় না। হ্যাঁ, একমাত্র রাজীবই তাকে লাইক দিয়ে যাচ্ছে, কারণ রাজীব বিকজ রাজীব ডাজন্ট বিলিভ ইন হার্ট, হি বিলিভস ইন ক্যালকুলেটর। এবং তার নাকি যে যাই হোক না বস, টাকা তো আছে, জাহাজ তো লাইক দিতেই হবে না, জাহাজ তো টাকা তো আছে। সে কিন্তু তার সমস্ত ধর, নিমু বলল আমার বিয়ে করব না, আমি জাহিদকে বিয়ে করব, সে লাইক। তখন রাজীব বলল না, ভালোবাসা মানুষকে বিয়ে করা উচিত, বাবা মার পছন্দ বিয়ে করা উচিত না। সেটাই। তারপর নিমু বললো না, আমি বাবা মার পছন্দে বিয়ে করবো, রাজীব আবার লাইক দেবে না। শোনো দেখো, বাবা মাই তো আসল, তাই না? কোথাকার কোন জাহিদ, কোথাকার কোন জাহিদ, এই তো আজকে পরিচয় কালকে নাই, তোমার বাবা মা তোমাকে বড় করছে। আই আস্কড রাজীব যে আপনি কেন এরকম, মানে আচ্ছা মনে করেন নিমু বলল যে পদার্থের মতো তরল পদার্থ, যদি নিমু বলতো যে আমি রবিকে বিয়ে করব, তাহলে রাজীব ভাই কি বলতো? লাইক সমস্যা নাই, কিন্তু মানে রবি ভাই তো সরাসরি পয়সা পাতি চাই না, যা লাগে আমাকে দিও। মানে হয় কি যে মানে human being is not liquid element, it should not fit in any format, কোন ভাবে। that is the beauty of it, ওইটা তো পানির ধর্ম, পানির ধর্ম, human being এর ধর্ম না। এনিওয়ে তাম্মি, we love you so much, and the best listener, best কি বলবো, best supporter, best friend is Paula and Oru and Sanjar, the little child, and we love them all. আমরা সবাই কিন্তু খুবই মুগ্ধ, এবং মানে আমরা পলাকে অনুরোধ করছি, পলা আমাদের এই নিয়ে 2 বার শোতে আসছিল। লোক সে বলতো আমি সাথে না, সে কিন্তু আমাদের শোর আগে আসে, আমাদেরকে ইন্সপায়ার্ড করে। থ্যাঙ্কস টু পলা, থ্যাঙ্কস টু হার হাজবেন্ড উরু and Sanjar, their only child. এবং পলাকে আমরা অনুরোধ করতেছি, তুমি আরো আসো, আমাদের সাথে আড্ডা মারো, এবং একই সাথে আমরা অনুরোধ করতেছি তাম্মি, if possible প্লিজ লুক তাম্মি, জীবন একটা, এই একটাই বাংলাদেশ, এই একটাই পৃথিবী, ওইখানেই তো তুমি বাঁচবা। সো যদি কখনো সময় হয়, যদি কখনো মনে হয় দেরি হোক, যায়নি সময়, প্লিজ কাম to us. Let's meet, let's talk, let's drink tea together. হঠাৎ করে রাইট, টি টুগেদার। হঠাৎ করে আইসো না, কারণ হচ্ছে তোমার হঠাতের সাথে আমার হঠাৎ মিলবে না, কারণ রবি ভাই নিজে হঠাৎ হঠাৎ আসে। হ্যাঁ, সো এটা বুঝতে হবে ভাই। আসো। আর নজরুলকে বইলো বেশি ট্যাংটুং না কথা। নজরুল হচ্ছে, বাই দ্য ওয়ে বলে দিই নতুন লিসেনার যারা, নজরুল হচ্ছে পলা কি বলে তাম্মির বাবা। ও আচ্ছা আচ্ছা, নজরুল তুমি করিয়াছো ভুল, তোমার মাথা চুলগুলো ফিরবো। হ্যাঁ, বেশি একটা লাইন কি করতেছ এখন চিরার জন্য,
জাহিদ ভাইয়ের মাথায় ভালো চুল আছে। জাহিদের মাথা না, জাহিদ ভাইয়ের মাথার চুলগুলো আপনার অনেক ছিটতে ইচ্ছা এই করলে আপনি- নজরুল কি করে এখন? শুনেন, ওনার চুলে Can কেউ you হাতও imagine দেয় যে আমাদের একজন লিসেনার তার বাবাকে আমরা নাম ধরে রাখতেছি, নজরুল কি করে? ঘুমাচ্ছে। এই নজরুল ঘুম থেকে ওঠ। এই তুমি তোমার মাথার চুল করে ছিল, তোর নাক টিপে দেবো কিন্তু। না না শুনেন, কেন আমি না? আপনাকে একটা ভালো বুদ্ধি দিই, রবি ভাই যেগুলো বলতেছে ওগুলো ওনাকে বললেন না। তোমার বাবার নামের শেষে একটা রুল আছে, মানে অদ্ভুত। আমরা যেখানে আমরা আনরুলি, আমরা হ্যাঁ। রুল পছন্দ করি না। কোনো রুলই নেই আমাদের মধ্যে। রুল নাই, there is no rule between love and war. বাসে গেলে ঠিকই অথচ তার মধ্যে সবকিছু মানা তার হবে, নামের তো? মধ্যে নাক এবং রুল, নোজ এন্ড রুল। Rule. Why there is nose? Why this is essential? সব কিছুতে নাক গলায় রুল তার দিতে নাম হবে। তো হার্ট রুল হইতে পারতো না, হৃদয় রুল। বস ওনার আসলে সব কিছুতে নাক গলায় একটা রুল জারি করতে Rule হবে, জারি বুঝছেন? করতে হবে। এই জন্য নোজ We strongly press Nazrul. নো নোজ নো রুল। আজকে রুবি আমাকে ফোন দিছিল। আচ্ছা, রুমু রুমু মুরু মুরু। আচ্ছা রুমুর নামটা কি উচ্চারণ করতে জানিস? রুমু। আচ্ছা, আমি একবার করি। হ্যাঁ। রুমু চটকার, আই, বুঝছেন না বস? তোর ভাবি হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্লিজ সরি ডোন্ট ক্রস দ্য লিমিট। সরি ভাবি, মুছে ফেলেন। মুছে ফেলো, রুমু মুছে ফেলো। রেহান ভাই তোমার ভাবি হিসাব গুনে রেখো কিন্তু। না না না, অসুবিধা নাই, যত বেশি হয় রুমু তত বললো ভালো। যে আমার মন খুব খারাপ, আমার মা বকা দিচ্ছে। যে ভাবির নাম যদি এরকম রুমু হয় তাহলে যত বেশি ভাবি হয় তত ভালো। সমস্যা কোথায়? আমিও তাদেরকে নিয়ে একটু ভাবি। এক্স্যাক্টলি। সখী ভাবনা কাহারে বলে, সখী ভাবি যে যাতনা কাহারে বলে। রুমু বললো যে ওর মন খুব খারাপ। আমি বললো হোয়াই ইওর মন ইজ খারাপ? ও বললো আম্মা বকা দিচ্ছে। সাথে আমি লাফাতে উঠলাম, রুমু আমাদের শোর আইডিয়া পাচ্ছি না, তোমার আম্মার নাম বলো। টেল মি দ্য নেম অফ আওয়ার আন্টি, বিকজ আমাদের শো তার উপর হবে। কিন্তু রুমু বললো না। ওরে রুমু, ওরে তাম্মি, সখী তোমরা তো ভাবি, এবং ভাই, আপনার তোমাদের ভাবি কথা আমরা নয়। সারাক্ষণ ভাবি। ভাবতে ভাবতে দিন কেটে যায়। এই জন্য তো রবীন্দ্রনাথ বলেছেন, সখী ভাবনা ক্যাসে বলে, সখী যাতনা ক্যাসে বলে। আসলে ভাই খুশি হয়েছে সে, রবীন্দ্রনাথ এভাবে বলছে দেখা। হ্যাঁ, রবীন্দ্রনাথ তো সব ভাষায় কথা বলতো। আছে কি গানটা যাই, সখী ভাব, এই তুই গান না, বস, আমি খালি পারলে এতক্ষণে কখন গাওয়া শুরু করে দিতাম। তোমরা যে সকলে দিবস রজনী বলো ভালোবাসা, কি ভালোবাসা কারে কয়, সে কি কেবলই তাম্মি বয়? নো, সে কি কেবলই পলাময় না, সে কি আমি বয়, বস বয় হয়ে গেছে ময়টা। But really, I miss Rumu. Really, I miss Oishi. ইউ মিস শালবন? No, I miss Gulshan. দেখছেন জাহিদ ভাইয়ের ভয়েস কত সুন্দর। সে কি কেবলই যাতনাময়। আমি মানে প্র্যাকটিক্যাল একটা কথা বলি, যেটা হচ্ছে যে ভালোবাসা হোল প্যাকেজটা খুবই কুৎসিত একটা প্যাকেজ। কিরকম? আমি তোকে একদম পরিষ্কার বস বুড়িগঙ্গা থেকে অপসরা ফোন করছে যে। আচ্ছা, হ্যালো। হ্যাঁ শুনছি ভাইয়া। শুধু শুনলে হবে না, বলতে হবে এখানে। মানে আপনি ফোন করছেন তো। এমন ভাবে শুনছি বললা, যেটা শুনে আমাদের মনে হইলো যে আমরা কথা বলবো, এটা আমাদের দায়িত্ব, এবং শোনাটা তোমার দায়িত্ব। এনিওয়ে, তুমি বুড়িগঙ্গা থেকে বলছো, এটা কি একটু এক্সপ্লেইন করবা প্লিজ প্লিজ? আর ইউ দ্য মারমেইড? বুড়িগঙ্গা। মাছ কন্যা না কি জানো ভাই, মৎস্য মৎস্যকন্যা। মাছ কন্যা না তো। মৎস্য ওয়ান্না, ওয়া মৎস্য। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, বুড়িগঙ্গা নদীর পাশে আমাদের বাসা, তাই বললাম। বুড়িগঙ্গা কোন পাশে? এই পাশে না ওই পাশে? একটা আছে এই এই পাশে পাশে। কেরানীগঞ্জ, ওই পাশে কি যেন হবিগঞ্জ, না না আর আপনি কথার মাঝে মাঝে না, না, বাঁশি না, না। বাজাচ্ছেন কেন? কেরানীগঞ্জ ওই পাশে, আমি থাকি এই পাশে। ও তুমি এই পাশে। হ্যাঁ এই পাশে। তা তোমার নামটা যেন- কেরানীগঞ্জ যাইতে, কেরানীগঞ্জ যেতে মাত্র 5 মিনিট লাগে। তুমি এর আগে বলছো কেরানীগঞ্জ যাইতে মাত্র 5 মিনিট লাগে, তারপর তুমি হালকা একটা কারেকশনাল মেজার নিলা, বললা যে কেরানীগঞ্জ যেতে। হোয়াট ডু ইউ থিংক, কোন শব্দটা বেশি সুইট, যেতে না যাইতে? যেতে না যাইতে। যাইতে। এক্স্যাক্টলি, আই লাভ ইউ। Exactly. Thank you, ma'am. এবং আমরা জাহিদ একজন- ভাই চুমা এই দিছে, প্রথম please, নিয়ম কোন কিন্তু, একটা মেয়েকে একসঙ্গে আমরা 3 জন চুমা দিলাম, একদম। আমি জাহিদ এবং রেহান। ইউ আর সো লাকি। ইউ আর সো লাকি, হ্যাঁ ভাই, আছো? আমার- ইউ আর সো ওভারওয়েলড। এনিওয়ে, তুমি কি যেন বললা তোমার নামটা? অপসরা। 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 ওকে, অপসরা। অপসরা, আমরা এই অপসরা, ডু ইউ হ্যাভ এনি জি। ফেসবুক আইডি? ইয়েপ। আবারও 3 জন একসাথে, 3 জন প্লিজ শুধু না, উই নিড দ্যাট। 4 জন লোক হয়েছে, আমাদের ড্রাইভার সেও তোমাদের। এনিওয়ে, এটা সমস্যা না, অনেক সমস্যা না। এটা হচ্ছে অনেকটা ইয়ের এই মতো। বলো বলো বলো, তোমার তোমার আইডি বলো, আইডি বলো। অপসরা জাহান। এই বাপরে,
তোর নামের বানান তো আমরা নামের বানান কি সরে পি ও পি ও পি এস এইচ ও এস এইচ ও, এই যাই রাস্তাতে, এইচ এইচ ও আর এ ওকে, জেড না জে 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 এ এইচ এন ইয়াপ ইয়েপ ওকে। ছবি কিরকম দেওয়া? ইয়েপ ইয়েপ কি অপশন জানতে প্রচুর আছে, কোনটা? দিল্লি বিল্লি, বিল্লি তো নাই। ও এই যে পাইছি, অপসরা জাহান, সাদা বিল্লি। হোয়াইট ইয়া ইয়েস উই লাভ দ্য বিল্লি। অলসো এ মেম্বার অফ হোয়াট ইজ দিস, বিড়ালের ছবিতে আছে কভার ফটোতে। হ্যাঁ, এবং কভার ফটো তুই যে টেবিলের উপরে অপসরা একটা ছবি তুলছে টেবিলের উপরে বসে। হ্যাঁ, সুন্দর লাগতেছে তোমাকে অপসরা। Dogs and cats are listening to us. এই এটা তোমার বাচ্চা? এটা ওর বেবি বয়। তুমি ম্যারিড, তুমি তো এটা বলনি। আপনি আল্লাহ, আপনি কোন আইডির কথা বলতেছেন আগে বলেন তো? হ্যাঁ, তুমি ম্যারিড সেটা তো বলনি। তোমার একটা ছবি এখন ইনবক্স করো। তোমার একটা বেড়াল আছে, সেটা জাহিদুল ইসলাম নামে আইডি দিয়ে কথা বলতেছি। আমি তাহলে অন্য আইডি ঢুকছে, আমার কোনো বিল্লি নাই। তোমার কোনো বিল্লি নাই? তুমি লিখছো তো হয় নাই একটা বিল্লি, বিল্লির উপরে লেখা মাই বেবি বয়। মাই বেবি বয়, তাহলে তুমি কোন অপশরা? হ্যাঁ আচ্ছা, না ঠিকই আছে ওইটাই। মানে কি হইতে, মানে এখন না মানে আসলে কি ছবির বদলে বিড়ালের ছবি দিয়ে রাখে, এটা কেমন অপসরা? না, এটা আমার বিড়ালটাই ছিল। এটা না, এই এত মোটা বিড়াল তোমার থাকতে পারে না। এটাকে সরা, কিন্তু অপসরা সরা, আপনার ছবি নাই। বাই 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 বাই, অপসরা সরাইতে হবে, কোনো ছবি নেই কেন? প্রোফাইল ছবিতে বিড়াল ফোন নাম্বার তুমি নিবা, তোমার ইচ্ছা, এটা পার্সোনাল বিজনেস তোমার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে, অপশন লাইনটা কাটো না প্লিজ। জাহিদকে ফোন নাম্বারটা দিয়ে তারপর লাইন কেটে লাইনটা তুমি, হ্যাঁ কাটো। প্লিজ। একটা বিরতির পর আবার ফিরে আসছি, তখন আমার সঙ্গেই থাকো। বিরতি আছে নাকি আমাদের? টাটা, একবারে টাটা বস, একটু টাটা বলে যান, বিরতি না। টাটা ইজ নট বিরতি। আই লাভ ইউ তাম্মি। বড় একটা বিরতির পর আসতেছে। মেন্টোস বাতি জ্বালাও।